ওকে, সো ফার্স্ট অফ অল হচ্ছে গুড ইভিনিং এন্ড ওয়েলকাম টু দ্য ক্লাস। আজকে হচ্ছে আচ্ছা, আমাদের হচ্ছে স্টুডেন্ট প্রত্যেকদিন ক্লাসে এসে হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি করে। তো আমি হচ্ছে একটু জানতে চাই যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে কি এমন আছে যে সে হচ্ছে প্রত্যেকদিন ক্লাসে এসে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির শর্ট ফর্ম আছে জে ইউ সেটা হচ্ছে লিখে, এবং একবার না সে হচ্ছে বারবার লিখে। হইতেই পারে যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি তার অনেক পছন্দের, যে সে ক্লাসে ঢুকেই প্রথমত কোনো কিছু না বলে সে হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি শুরু করে দেয়। ওকে, সো জোকস পার্ট, আমরা ক্লাসটা হচ্ছে শুরু করব ভেক্টরের অনেক ইম্পর্টেন্ট এবং বাকি যে কনসেপ্ট গুলো বাকি আছে নদী নৌকা থেকে, নদী নৌকাও দেখাবো আজকে। নদী নৌকা দেখানোর আগে আরো কিছু কনসেপ্ট দেখাবো, সেটা শুরু করার আগে একটু জেনে নিব। আচ্ছা ঠিক আছে, ওকে। তার আগে একটু বলেন যে সবকিছু পারফেক্ট আছে কিনা, দেখতে বা শুনতে কোনো প্রবলেম হচ্ছে কিনা। আচ্ছা, ওকে। সো ইফ এভরিথিং ইজ পারফেক্ট দেন উই উইল ওকে, হ্যাঁ সবকিছু পারফেক্ট, হ্যাঁ। সো ইফ এভরিথিং ইজ প্রপারলি পারফেক্ট উই উইল স্টার্ট আওয়ার টুডেস ক্লাস। ওকে, সো আসেন আমরা ভেক্টরের আজকের 4 নম্বর লেকচারটা হচ্ছে শুরু করি। তো প্রথম কথা হচ্ছে আমি একটু আপনাকে সুন্দরভাবে বুঝাই যে আজকে প্রথমে আমরা একটু ডিফারেন্সিয়েশন দিয়ে শুরু করব। এখন আপনি আকাশ থেকে পড়তে পারেন যে স্যার ডিফারেন্সিয়েশন, ভেক্টরের মধ্যে আবার ডিফারেন্সিয়েশন লাগে? ভেক্টরের মধ্যে ডিফারেন্সিয়েশন লাগে না, ভেক্টরের মধ্যে ডিফারেন্সিয়েশনের বস লাগে। এখন কথা হচ্ছে স্যার ডিফারেন্সিয়েশনের বস আবার কে? ডিফারেন্সিয়েশনের বস হচ্ছে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। কিন্তু একটা গুড নিউজ আছে, সেটা হচ্ছে খুবই সামান্য পরিমাণে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন আপনার হচ্ছে লাগে। তো যেহেতু আমি আপনাকে এখনো অন্তরীকরণ যোগজীকরণ পড়াই নাই, সামনে যেহেতু পড়াবো তখন ডিটেলস আলোচনা করব। বাট আমি দেখছি যে আপনি নিজে নিজে অন্তরীকরণ করার চেষ্টা করেছিলেন। তা আমার বিশ্বাস যে আপনার মধ্যে ন্যূনতম একটা অন্তরীকরণ বা ডিফারেন্সিয়েশনের জ্ঞান আছে। তো এই ন্যূনতম জ্ঞানের মাধ্যমে আমরা আজকে একটু ডিফারেন্সিয়েশন থেকে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করাটা শিখবো। তো আসেন আজকের আমাদের প্রথম পড়ার যে টপিক সেটা হচ্ছে অন্তরীকরণ। কারণ অন্তরীকরণ মানে কি? অন্তরীকরণ মানে হচ্ছে ডিফারেন্সিয়েশন। এখন অন্তরীকরণ মানে হচ্ছে আমার কি? ডিফারেন্সিয়েশন ইংলিশে। তো অন্তরীকরণের ক্ষেত্রে সব থেকে বেসিক রুলটা আমরা কিভাবে অ্যাপ্লাই করি দেখেন। অন্তরীকরণ বা ডিফারেন্সিয়েশন করতে গেলে আমরা একটা অপারেটর ইউজ করি, যে অপারেটরটা হচ্ছে ডিডিএক্স। এটা কি একটা অপারেটর যে হচ্ছে অপারেট করে? কি অপারেট করে? ডিফারেন্সিয়েশনের যে কাজটা সেই জিনিসটাকে হচ্ছে অপারেট করে। এই জন্য ডিডিএক্স কে কি বলা হয়? এটা অপারেটর বলা হয়। এগুলো আরো ডিটেলসে পড়াবো, এখন একটু আপনাকে আমি ইজিলি চিন্তা করে। এখন আমাদের ডিফারেন্সিয়েশনের সব থেকে বেসিক যেটা সূত্র, যে এক্স টু দি পাওয়ার এন। এক্স টু দি পাওয়ার এন মানে কি? আমার একটা বেস বা ভিত্তি আছে হচ্ছে এক্স, তার উপরে হচ্ছে একটা পাওয়ার আছে যেটা হচ্ছে এন। তো এরকম যদি এক্স নামক একটা বেস বা ভিত্তিযুক্ত জিনিসের উপরে এন নামক একটা পাওয়ার থাকে, তাহলে সেইটার যদি আমরা ডিডিএক্স বা ডিফারেন্সিয়েশন করি, সেটা আমরা কেমনে করব? পাওয়ারটা সামনে চলে আসবে, এরপরে যে এক্স আছে সেটার উপরে পাওয়ার থেকে হচ্ছে এক কমে যাবে। ডিডিএক্স, দেখো ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন যেটা আছে, এনটা হচ্ছে সামনে আসবে, এরপরে এক্স এর উপরে যে পাওয়ার আছে এন, ওইটা থেকে এক হচ্ছে বিয়োগ হয়ে যাবে। এটা হচ্ছে একদম বেসিক ডিফারেন্সিয়েশনের একটা ল। তাহলে আমরা যদি একদমই বাচ্চা বাচ্চা ডিফারেন্সিয়েশন করি, কেন করাচ্ছি সামনে বুঝতে পারবা। কেন এগুলা করাচ্ছি বা কেন বলতেছি সামনে বুঝতে পারবা। সো ধরো আমরা যদি 10x² এইটা ডিফারেন্সিয়েশন করি, তাহলে ব্যাপার যেটা হবে পাওয়ারটা সামনে আসবে। সো এই পাওয়ারটা যদি সামনে আসে, 10 দুগুণে হয়ে যাবে হচ্ছে 20, এক্স এর এক্স। আর পাওয়ার যদি এক কমে যায়, 2 থেকে এক কমলে হবে এক। আসলে এক্স টু দি পাওয়ার ওয়ান যেই কথা, এক্স হচ্ছে সেম কথা। তাহলে আসলে এক্স টু দি পাওয়ার ওয়ান লেখা লাগে না, কারণ এক্স টু দি পাওয়ার ওয়ান মানে হচ্ছে এক্স। একদমই ইজি। আচ্ছা, এখন আমরা যদি
ডিডিএক্স অফ লেটস সে 5x কিউব লিখি। সো এইটাকে আমরা যদি ডিফারেন্সিয়েশন করতে চাই, পাওয়ারটা সামনে আসলে 3 5 15, এক্স এর এক্স, 3 এর থেকে পাওয়ার 1 কমে গেলে হবে 2। সো এইটার ডিফারেন্সিয়েশন করলে হয়ে যাবে হচ্ছে এইরকম। তো সিমিলারলি আমরা যেই কোনো একটা ডিফারেন্সিয়েশন দিলে হচ্ছে করতে পারবো। যেমন আমি দিলাম লেটস সে হচ্ছে ডিডিএক্স অফ 5x কিউব প্লাস হচ্ছে 10x স্কোয়ার। সো এটাকে তুমি যদি করো, প্রথমটা হবে হচ্ছে এইটা মানে 5x কিউব কে করলে, এবার এইখানে যে পার্ট আছে এই পার্টটাকে করলে তুমি পাবো হচ্ছে 20x। তো এইভাবে আমরা যেন যে কোনো বেসিক ডিফারেন্সিয়েশন করতে পারি। এখন আমি যদি তোমাকে ডিডিএক্স এর রেসপেক্টে আরেকটা জিনিস একটু বোঝার আছে, ডিডিএক্স এর রেসপেক্টে আমি যদি তোমাকে 5y এর ডিফারেন্সিয়েশন করতে বলি, এখন মনে রাখবা ডিডিএক্স নামক অপারেটরের রেসপেক্টে শুধুমাত্র x যুক্ত টার্মের ডিফারেন্সিয়েশন করা যায়। আমি যদি এরকম 5y স্কোয়ার 10y কিউব এই টাইপের y যুক্ত রাশিমালার ডিফারেন্সিয়েশন করতে চাই, সেই ক্ষেত্রে অবশ্যই আমাকে ডিডিওয়াই নামক অপারেটর ইউজ করতে হবে। আবার যদি আমি 5z স্কোয়ার এই টাইপের রাশিমালার জন্য ডিফারেন্সিয়েশন করতে চাই, অবশ্যই আমাকে ডিডিজেড নামক অপারেটর ইউজ করতে হবে। ওকে, সো এটা একটু মাথায় রাখা লাগবে যে এক্স এর রেসপেক্টে আমরা কখনোই ওয়াই যুক্ত একটা টার্মের ডিফারেন্সিয়েশন করতে পারবো না। এখন কথা হচ্ছে স্যার তাহলে কখন করতে পারবো? যদি আমার এখানে ডিডি ওয়াই থাকতো, যদি আমার এখানে ডিডি ওয়াই থাকতো, এখানে ওয়াই এর উপরে একটা 1 আছে, 1 5 এর সাথে আসলে 5, ওয়াই এর ওয়াই 1 এর থেকে 1 চলে গেলে হচ্ছে 0। তাহলে সামথিং টু দি পাওয়ার 0 এর মান কত? সামথিং টু দি পাওয়ার 0 এর মান হচ্ছে 1। তাইলে 5y কে আমরা y রেসপেক্টে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে পাবো হচ্ছে 5, কারণ x এর রেসপেক্টে করা যায় না, x এর রেসপেক্টে করা যায় না। এরপরে আমরা ইউভি ফর্মুলা জানি, বলেন তো আমরা ইউভি ফর্মুলা জানি কিনা? ইউভি ফর্মুলাটা একটু লাগে, আমরা একদমই বেসিক কথাবার্তা বলে খুব তাড়াতাড়ি পার্শিয়াল ডিফারেন্সিয়েশনে যে আপনাকে এই জিনিসগুলো অনেক ইজিলি শেষ করে দিব। তো এখন কথা হচ্ছে স্যার ইউভি ফর্মুলা এটা আবার কি, এটাকে খায় নাকি মাথায় দেয়? তো এটা খায়ও না মাথায়ও দেয় না, এটা ডিফারেন্সিয়েশনের ইম্পর্টেন্ট একটা রুল। যেহেতু ডিফারেন্সিয়েশনের ইম্পর্টেন্ট একটা রুল, এটা হচ্ছে আমরা ইউজ করব। এখন কথা হচ্ছে স্যার এটা কিভাবে কাজ করে? ধরেন আমরা যদি ডিডিএক্স এর সাপেক্ষে ইউভি নামক দুইটা ফাংশন, ধরেন এফ অফ এক্স ইকুয়াল হচ্ছে ইউ আর জি অফ এক্স ইকুয়াল হচ্ছে ভি। এটা একটা ফাংশন, এটা একটা ফাংশন। দুইটা ফাংশন কি অবস্থায় আছে? দুইটা ফাংশন গুণ অবস্থায় আছে। দুইটা ফাংশন গুণ অবস্থায় থাকলে সেই ক্ষেত্রে আমরা হচ্ছে ম্যাথমেটিক্স এর ইউভি রুল প্রয়োগ করে হচ্ছে ডিফারেন্সিয়েশন করি। সেই ক্ষেত্রে আমাকে যেটা করতে হয়, এই যে আমার ইউভি আছে, ইউভি এর মধ্যে যে কোনো একটাকে স্থির ধরতে হয়। স্থির ধরতে হয় মানে আমরা ইউ কি স্থির ধরলাম, মানে ইউ ইউর মতোই থাকবে, এবং আরেকটা যেটা থাকবে সেটাকে আমরা ডিফারেন্সিয়েশন করব। সো ভি কে আমরা ডিফারেন্সিয়েশন কেমনে করব? এইভাবে, প্লাস আগের বার যেটাকে আমরা স্থির রাখছিলাম সেইটাকে স্থির না রেখে আরেকটা যেটা আছে সেইটাকে আমরা স্থির রাখবো। তো এই ক্ষেত্রে আমার স্থির থাকবে হচ্ছে ভি, এবং শুরুতে যেটা স্থির ছিল এবার সেইটার আমরা ডিফারেন্সিয়েশন করব। তো এক্স এর রেসপেক্টে সেইটা যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, সেটা ডিফারেন্সিয়েশন করলে হবে এইরকম। তাইলে ডিডিএক্স অফ ইউবির ফর্মুলা কি? ইউ ডিফারেন্সিয়েশন অফ ভি প্লাস ভি ডিফারেন্সিয়েশন অফ ইউ। এটা হচ্ছে আমার ইউবি ফর্মুলা, যেটার মাধ্যমে আমরা চাইলে যেই কোনো জিনিসের মানে কি বলে যে কোনো জিনিসের ক্যালকুলেশন বা যে কোনো জিনিস হচ্ছে আমরা সলভ করতে পারি, যে কোনো জিনিস আমরা চাইলে সলভ করতে পারি। এখন কথা হচ্ছে স্যার এই জিনিসটা কি আমাদের প্রয়োজন হবে? হ্যাঁ, অবশ্যই এই জিনিসটা হচ্ছে আমাদের প্রয়োজন হবে, এই জিনিসটা অবশ্যই আমাদের হচ্ছে প্রয়োজন হবে, এবং সেটা হচ্ছে আমরা সামনে দেখবো অবশ্যই যে কিভাবে আমরা ইউভি রুলটা প্রয়োগ করে টুকটাক ছোট্টখাট্ট ম্যাথ বা টুকটাক জিনিসপাতি হচ্ছে আমরা ক্যালকুলেশন করতে পারি। তো এখন আমরা একটু যদি একটা ডিফারেন্সিয়েশন আপনাকে দেখাই, সো আমরা এখন আপনাকে একটা ডিফারেন্সিয়েশন দেখাবো। সেই ডিফারেন্সিয়েশনটা হচ্ছে আমি একটু আপনাকে বলি যে আপনি হচ্ছে একটা ডিফারেন্সিয়েশন করবেন যেটাকে টোটাল ডিফারেন্সিয়েশন বলা হয়। আমি আপনাকে বললাম এক্স স্কোয়ার ওয়াই প্লাস 2x এর
টোটাল ডিফারেন্সিয়েশন বের করতে। কি বলছি? আমি আপনাকে একটা রাশি দিছি, আমি আপনাকে একটা রাশি দিছি যেটা হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই প্লাস হচ্ছে 2x, এক্স স্কোয়ার ওয়াই প্লাস হচ্ছে 2x। সো এইটার আপনি কি বের করবেন? এটার আপনি টোটাল ডিফারেন্সিয়েশন বের করবেন। এটার আপনি কি করবেন? টোটাল ডিফারেন্সিয়েশন হচ্ছে বের করবেন। সো এইটার যে আপনি টোটাল ডিফারেন্সিয়েশন বের করবেন, টোটাল ডিফারেন্সিয়েশন মানে কি? এতদিন শুনছি ডিফারেন্সিয়েশন, এখন আবার দেখছি টোটাল ডিফারেন্সিয়েশন। আসলে আমরা যখন নর্মালি এক যুক্ত টার্ম যেগুলো আছে সেইগুলোর ডিফারেন্সিয়েশন করি আমাদের কোনো প্রবলেম হয় না। আবার 5y কিউব এই টাইপের রাশিগুলো যখন ডিফারেন্সিয়েশন করি তখনও আমাদের কোনো প্রবলেম হয় না। আমাদের প্রবলেম হয় তখন যখন আমরা এরকম একটা রাশি নেই যেই রাশিটার মধ্যে এক্সও আছে ওয়াইও আছে, ইভেন এমন রাশিও থাকতে পারে, এমন রাশিও আমার থাকতে পারে যেখানে হচ্ছে আপনার এক্স ওয়াই জেড বা 2 বা 3 এর অধিক চলক থাকতে পারে। এইসব ডিফারেন্সিয়েশন গুলো আমরা কেমনে করব? এগুলার জন্য আমার লাগে হচ্ছে টোটাল ডিফারেন্সিয়েশন। এগুলার জন্য আমার কি লাগে? এগুলার জন্যই লাগে হচ্ছে আমার টোটাল ডিফারেন্সিয়েশন। আমরা চেক করি আপনার কোনো কোয়েশ্চেন আছে কিনা, চেক করি, সমস্যা নাই, মাঝে মাঝে চেক করব। আচ্ছা ঠিক আছে। ওকে, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ওকে। আপনি হচ্ছে এগুলো হচ্ছে উত্তরগুলো দিয়েছিলেন, ভেরি গুড, ভাল লাগলো। এগুলোর উত্তরগুলো আপনি দিয়েছিলেন, দেখেও ভাল লাগলো। তো এখন দেখেন টোটাল ডিফারেন্সিয়েশনটা। এখন টোটাল ডিফারেন্সিয়েশন মানে হচ্ছে আমার যতগুলা চলক থাকবে, আমার যতগুলা চলক থাকবে সবগুলা চলকের জন্য আমাকে ডিফারেন্সিয়েশন করতে হবে। সো এখানে আমার কয়টা চলক আছে? এখানে আমার এক্স নামক একটা চলক আছে, আবার ওয়াই নামক একটা চলক আছে। তাইলে এই রাশিটার আমি যদি টোটাল ডিফারেন্সিয়েশন করতে চাই শুধুমাত্র এক্স এর রেসপেক্টে করলেই হবে না, ওয়াই এর রেসপেক্টে করলে হবে না। তাইলে এক্স এর রেসপেক্টেও ডিফারেন্সিয়েশন করব, ওয়াই এর রেসপেক্টেও ডিফারেন্সিয়েশন করব, দুইটাকে একসাথে মিলায়ে দিব। তাইলে আমার একই সাথে এক্স এবং ওয়াই রেসপেক্টে ডিফারেন্সিয়েশন হয়ে যাবে। তাইলে আমার টোটাল ডিফারেন্সিয়েশনটা কমপ্লিট। তাইলে আসেন আমরা কাজটা করি। সো আমরা প্রথমে বলবো যে এক্স এর সাপেক্ষে, সো এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করার মানে কি? ডিডিএক্স অপারেটরের সাহায্যে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করা মানে হচ্ছে ডিডিএক্স অপারেটরের সাহায্যে ডিফারেন্সিয়েশনটা করা। কার ডিফারেন্সিয়েশনটা আমরা করব? এক্স এর রেসপেক্টে এইটার, এইটার, ঠিক আছে। এখন এইখানে কিন্তু একটা ইউভি রুল পড়বে। এখন কথা হচ্ছে স্যার ইউভি রুল কেমনে পড়লো? দেখেন এই যে ডিডিএক্স অফ এক্স স্কোয়ার ওয়াই, তো এইটাকে মনে মনে যদি আমি ইউ চিন্তা করি, এইটাকে মনে মনে যদি আমরা ভি চিন্তা করি, তাহলে দেখেন তো এইটা ডিডিএক্স অফ ইউভি হয় কিনা? মানে এক্স স্কোয়ার কে আমি মনে মনে ইউ চিন্তা করলাম, ওয়াই কে আমি মনে মনে ভি চিন্তা করলাম, তাহলে এটা কি ইউভি রুলের মধ্যে পড়ে কিনা বা ইউভি মেথডের মধ্যে পড়ে কিনা? অবভিয়াসলি 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 এটা ইউভি যে ফর্মুলাটা আছে বা ইউভি যে মেথডটা আছে ওই ফরম্যাটের মধ্যে পড়বে। এখন কথা হচ্ছে স্যার যদি পড়ে তাহলে আমার কাজটা কি? কাজটা ভেরি সিম্পল, আপনি পড়লে করবেন। সো কেমনে করব? সো দেখেন ব্যাপারটা খুবই সিম্পল। তো শুরুতে ধরেন আমি ওয়াই কে স্থির রাখলাম, শুরুতে আমি ওয়াই কে স্থির রাখলাম, তাহলে নিশ্চয়ই আমার এক্স স্কোয়ার কে ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে এক্স স্কোয়ার কে আমরা যে ডিফারেন্সিয়েশন করি, এক্স স্কোয়ার কে ডিফারেন্সিয়েশন করলে আমরা পাবো হচ্ছে 2x। এরপরে কি করব? এরপর আমি শুরুতে যেহেতু ওয়াই কে কি বলে ওয়াই কে স্থির রেখেছিলাম, এবার আমি হচ্ছে এক্স স্কোয়ার কে স্থির রাখবো। এবার আমি কি করব? এক্স স্কোয়ার কে হচ্ছে স্থির রাখবো, এবং এক্স স্কোয়ার কে আমি যদি স্থির রাখি তাইলে আমি ডিফারেন্সিয়েশন করব কার? ওয়াই এর। তাইলে ডিডিএক্স এর সাপেক্ষে ওয়াই কে ডিফারেন্সিয়েশন করলে কি হবে? ডিডিএক্স এর সাপেক্ষে ওয়াই কে ডিফারেন্সিয়েশন করলে হবে ডিডিএক্স অফ ওয়াই। ডিডিএক্স এর সাপেক্ষে ওয়াই কে ডিফারেন্সিয়েশন করলে কি হবে? ডিডিএক্স অফ হচ্ছে ওয়াই। ওকে, এরপরে আমাদের দেখেন এখানে ইউভি কিন্তু শেষ, এইটুক পোর্শনে কিন্তু আমাদের ইউভি করা শেষ। ওয়াই কে আমি স্থির রাখছি, এক্স স্কোয়ার কে আমি ডিফারেন্সিয়েশন করছি, এক্স স্কোয়ার কে আমি স্থির রাখছি, ওয়াই কে আমি কি করছি? ডিফারেন্সিয়েশন করছি। তাহলে এই যে আমি যতটুকু ব্র্যাকেট দিয়ে আটকে দিছি এইটুকের মধ্যে কিন্তু আমার ইউভি করা শেষ, এই কাজটা আমার কমপ্লিট, এইটা আমি মুছে দিতে পারি। এখন কত হচ্ছে স্যার ডিফারেন্সিয়েশনটা কি শেষ? না, এখানে আমাদের 2x আছে, 2x কে আমরা যদি ডিডিএক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি কত পাবো? 2 পাবো।
এটা পারার কথা, একদম বাচ্চা জিনিস যে ডিডিএক্স এর রেসপেক্টে 2x কে ডিফারেন্সিয়েশন করলে 2 পাওয়া যায়। এইটা না পারার কোনো রিজন নাই। এখন এই যে ডিফারেন্সিয়েশনটা আমি করলাম, এইটা করলাম কার রেসপেক্টে? x এর রেসপেক্টে। তো এইবার আমরা করব হচ্ছে y এর সাপেক্ষে। আমরা এবার করব হচ্ছে y এর সাপেক্ষে। সো y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করা মানে কি? y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করা মানে হচ্ছে DDY নামক অপারেটরের সাহায্যে ডিফারেন্সিয়েশন করা। সো ডিডি অফ y এর বা ডিডি অফ y এর যে অপারেটর আছে তার রেসপেক্টে আমরা ডিফারেন্সিয়েশন করব কার? x2y প্লাস হচ্ছে 2x এর। সো এখন কথা হচ্ছে স্যার কেমনে করব? সিমিলার, ভেরি 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 সিমিলার, যে আমার ইউভি মেথডে পড়বে। এখন কথা হচ্ছে স্যার ইউভি মেথডে তাহলে কেমনে করতে পারি? প্রথমে আমি হচ্ছে x স্কয়ার কে হচ্ছে স্থির রাখলাম। তো x স্কয়ার কে আমি যে স্থির রাখি, y কে ডিফারেন্সিয়েশন করব। তাহলে দেখেন ডিডি অফ y, ডিডি y এর মাধ্যমে y কে ডিফারেন্সিয়েট করলে কত হবে? অবভিয়াসলি 1 হবে। তাহলে x স্কয়ার ইনটু হচ্ছে 1, x স্কয়ার ইনটু হচ্ছে 1। সো একটু আগে আমি x স্কয়ার কে স্থির রেখেছিলাম, এইবার আমি স্থির রাখবো কাকে? এইবার আমি স্থির রাখবো হচ্ছে y কে। এইবার আমি স্থির রাখবো কাকে? এইবার আমি স্থির রাখবো হচ্ছে y কে, তাই না? নাকি দেখি তো ঠিক আছে কিনা। হ্যাঁ, এবার আমি স্থির রাখবো হচ্ছে y কে। এখন আমি y কে যদি স্থির রাখি, y কে যদি আমি স্থির রাখি, আমার ডিফারেন্সিয়েশন করতে হবে কাকে? x স্কয়ার কে। তারপর ব্যাপারটা দাঁড়াবে হচ্ছে এইরকম, আমার ব্যাপারটা দাঁড়াবে হচ্ছে এইরকম যে y কে আমি স্থির রাখলাম, y কে আমি স্থির রেখে এবার আমি ডিফারেন্সিয়েশন করব কাকে? x স্কয়ার কে। এখন ডিডি y সাপেক্ষে তো x স্কয়ার কে ডিফারেন্সিয়েশন করা যায় না। একটু আগে আমরা দেখছিলাম, দেখেন একটু আগে আমরা কি দেখছিলাম? একটু আগে আমরা এরকম একটা কাজ করছিলাম যে ddx এর সাপেক্ষে আমরা হচ্ছে y কে ডিফারেন্সিয়েট করছিলাম, তখন আমরা পাইছি হচ্ছে ddx অফ হচ্ছে y। এখন ডিডি y এর সাপেক্ষে কি x স্কয়ার কে ডিফারেন্সিয়েট করা যায়? উত্তরটা হচ্ছে না। ডিডি y এর সাপেক্ষে বা ডিডি y অপারেটর সাপেক্ষে আপনি x স্কয়ার কে কখনোই ডিফারেন্সিয়েট করতে পারবে না। তাইলে কথা হচ্ছে স্যার তাইলে আমরা কি করতে পারি বা কি অ্যাপ্রোচ আমরা আগাইতে পারি বা কিভাবে আগাইলে হচ্ছে আমাদের হবে? সো আমরা চিন্তা করব এখানে হচ্ছে ডিডি ওয়াই অফ এক্স আছে বা ডিডি এক্স আছে। তাহলে এইটাকে যদি ডিডি এক্স চিন্তা করি, দেখা যায় ডিডি এক্স থাকতো, তাহলে এখানে আমার আসতো কি? এখানে আমার আসতো হচ্ছে 2x। কারণ এখানে যদি আমার ডিডি ওয়াই অপারেটর না থাকে, ডিডি এক্স অপারেটর থাকতো, তাইলে এক্স স্কয়ার কে ডিফারেন্সিয়েশন করলে অবশ্যই 2x আমার আসতো। কিন্তু এইখানে যেহেতু আমার ওই অপারেটরটা নাই, সেজন্য এক্সট্রা ভাবে এই অপারেটরটা আমাকে দিয়ে দিতে হবে। এই জন্য এক্সট্রা ভাবে এই অপারেটরটা আমাকে দিয়ে দিতে হবে। সো আমি যদি দিয়ে দেই, এখানে আমার ব্যাপারটা দাঁড়াবে হচ্ছে 2x, ব্যাপারটা আমার কি দাঁড়াবে? 2x ইনটু হচ্ছে ddx ডিভাইড বাই হচ্ছে dy। এখন কত হচ্ছে স্যার, আমি যদি dy রেসপেক্টে 3x স্কয়ার কে ডিফারেন্সিয়েশন করতাম, তাহলে কি হইতো? নরমালি এটার রেসপেক্টে এটাকে ডিফারেন্সিয়েশন করা যায় না, তাহলে যদি এটা আমার ddx থাকতো, তাইলে এটাকে আমি ডিফারেন্সিয়েশন করলে পাইতাম 6x। এবং আমাকে অবশ্যই এক্সট্রা ভাবে একটা ddx বা dy অফ x বা dx বাই dy অফ x অথবা dx বা dy এক্সট্রা ভাবে দিতে হবে। এটা হচ্ছে রুল। তো এখন কথা হচ্ছে স্যার যদি এরকম থাকে, দেখাচ্ছি পেইন নেই কোনো, স্যার যদি এরকম থাকে যে ddx এর রেসপেক্টে আমাকে 3y স্কয়ার কে ডিফারেন্সিয়েশন করতে বলছে, এখন ddx এর সাপেক্ষে তো আমি 3y স্কয়ার কে করতে পারবো না। তো নরমালি এখানে যদি dy থাকতো, dy থাকলে এখানে তোমার 6y, আর এখানে যেহেতু আমার নাই, এজন্য অবশ্যই আমাকে ddx অফ y একটা এক্সট্রা অপারেটর নিয়ে আসতে হবে, এখানে এক্সট্রা একটা অপারেটর নিয়ে আসতে হবে। তো এই যে আমি দেখাচ্ছি এই রুলগুলো আপনি একটু লিখে রাখতে পারেন, এই ছোট্ট ছোট্ট বিষয়গুলো আমি বলতেছি, এগুলো একটু লিখে রাখতে পারেন। যে যদি আমার x এর সাপেক্ষে y কে ডিফারেন্সিয়েশন করতেই হয় বা y এর সাপেক্ষে x কে ডিফারেন্সিয়েশন করতেই হয়, তাহলে আমি কেমনে করতে পারি, কিভাবে করতে পারি, সেই প্রসেসটা। সো আমি এটাকে একবার মুছে দিব। আশা করি বুঝতে পারছেন কি বলছি। তা আমাদের হয় নাই, কেন হয় নাই? কারণ আমাকে এখন এই যে 2x আছে, এই dy এর রেসপেক্টে 2x কে হচ্ছে ডিফারেন্সিয়েশন করতে হবে। তো এটাকে আমরা কেমনে করতে পারি? আমরা নরমালি ধরে নিব, আমরা ধরে নিব যেখানে ddx আছে, দেখা যাচ্ছে ddx অপারেটর থাকতো, তাহলে 2x কে করলে পাইতাম আমরা। কিন্তু যেহেতু আমার যেই অপারেটর থাকার কথা সেটা নাই, তাহলে অবশ্যই আমাকে এখানে এক্সট্রা ভাবে এইটা দিতে হবে। তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে
টু ইন্টু ডিএক্স ডিভাইড ভাগ হচ্ছে ডিওয়াই, টু ইন্টু ডিএক্স ডিভাইড ভাগ হচ্ছে ডিওয়াই। সো এটা হচ্ছে আমার টোটাল ডিফারেন্সিয়েশন। এটা হচ্ছে নরমালি কিভাবে আমার নরমাল নিয়মে টোটাল ডিফারেন্সিয়েশন করতে হয় সেইটা। এক্স এর রেসপেক্টে করলে কি হবে, ওয়াই রেসপেক্টে করলে কি হবে। সো এই দুটো একসাথে মিলাই দিলে যে রেজাল্টটা আসবে যোগ বিয়োগ গুণ করে সেটাই হচ্ছে আমার অ্যান্সার। সো এইখানে কোনো কোয়েশ্চেন আছে, এইখানে কোনো কোয়েশ্চেন আছে আরেকবার একটু কমেন্ট করেন। এখন আমি একটু পার্শিয়াল ডিফারেন্সিয়েশনটা দেখাবো, কোয়েশ্চেন না থাকলে একটু নো বলে দেন, আমি একটু পার্শিয়াল ডিফারেন্সিয়েশনটা দেখায়া মেইন পড়াশোনায় চলে যাচ্ছি। আচ্ছা, তবে আশা করতে পারি কোয়েশ্চেন নাই, আমি আশা করতে পারি যে কোয়েশ্চেন নাই। সো যদি কোয়েশ্চেন না থাকে এবার আমরা চলে যাব হচ্ছে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। তো আমরা সেম রাশির পার্শিয়াল ডিফারেন্সিয়েশনটা করি। সো ধরে নেন আমাকে যেই একটা প্রদত্ত রাশি আছে, প্রদত্ত রাশি হচ্ছে আমার লেটস সে এইটা, এবং এইটার আমার কি করতে হবে, এটার হচ্ছে আমার পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করতে হবে। এটার আমরা কি করব, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করব। সো এখন আমরা একটু আগে কি শিখছি, যে নরমাল ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে যতগুলা চলক থাকবে ততগুলা চলকের রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করতে হয়। সো পার্শিয়াল ডিফারেন্সিয়েশনে আমাকে যতগুলা আমার চলক থাকবে ততগুলা চলকের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে। এখানে এক্স এবং ওয়াই নামক দুটা চলক আছে, তোমরা এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করব অ্যাজ ওয়েল অ্যাজ ওয়াই নামক যে চলকটা আছে ওইটার রেসপেক্টেও ডিফারেন্সিয়েশন করব। এখন প্রবলেমটা কোথায়, মেইন প্রবলেমটা হচ্ছে অপারেটরে, মেইন প্রবলেমটা হচ্ছে অপারেটরে এবং কিভাবে অপারেট করে, দা ওয়ে অফ অপারেটিং। অপারেটরে হচ্ছে পার্থক্য, আর দা ওয়ে অফ অপারেটিং, অপারেটিংটা কিভাবে করে, অপারেটিংটা কিভাবে করে সেইখানে হচ্ছে পার্থক্য। তাহলে ব্যাপারটা কি, নরমালি আমরা নরমাল ডিফারেন্সিয়েশন যখন করতাম তখন আমরা বলতাম ডিডিএক্স, আবার নরমাল যখন আমরা ডিফারেন্সিয়েশন করতাম তখন আমরা বলতাম হচ্ছে ডিডিওয়াই। কিন্তু পার্শিয়াল ডিফারেন্সিয়েশনে আপনি এক্স এর রেসপেক্টে যখন ডিফারেন্সিয়েশন করবেন ডিডিএক্স না বলে আপনার এটাকে বলতে হবে হচ্ছে ডেল ডেল এক্স, এটাকে আপনার বলতে হবে ডেল ডেল এক্স। উচ্চারণটা কি, ডেল, এটার উচ্চারণটা কি, উচ্চারণটা হচ্ছে ডেল ডেল, এটা হচ্ছে ডি আর এটা হচ্ছে ডেল। তাইলে পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে আপনি এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করলে বলবেন হচ্ছে ডেল ডেল এক্স, ওয়াই রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করলে আপনি বলবেন হচ্ছে ডেল ডেল ওয়াই, এবং জেড এর রেসপেক্টে আপনি ডিফারেন্সিয়েশন করলে ডিডি জেড তো বলতে পারবেনই না, বরং আপনাকে সেখানে বলতে এবং লিখতে হবে ডেল ডেল জেড। এটা হচ্ছে কিসের ডিফারেন্স, অপারেটরের ডিফারেন্স। এরপর আমরা দেখব অপারেটিং এর কি ডিফারেন্স আছে। নরমাল ডিফারেন্সিয়েশনের সাথে পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের আমরা অপারেটরের ডিফারেন্সটা বুঝতে পারলাম, এবার আমরা অপারেটিং এর ডিফারেন্সটা হচ্ছে দেখাবো। সো আশা করি এইটুক বুঝতে কোনো প্রবলেম হয় নাই। আমি অনেক সোজা ভাষায় অনেক ইজি ভাবে বোঝানোর চেষ্টা করতেছি, সব থেকে ইজিয়েস্ট ভাষায় বোঝানোর চেষ্টা করতেছি, এগুলা অনেক কঠিন ভাবে অনেকে বুঝায়। ওয়াই সাপেক্ষে আমি পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করলে যে অপারেটরটা ইউজ করব সে হচ্ছে ডেল ডেল ওয়াই। ওকে, এখন আমরা কি করব, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করব। এখন আমরা কি করব, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করব। সো পার্শিয়াল ডিফারেন্সিয়েশন যদি করতে চাই, সো পার্শিয়াল ডিফারেন্সিয়েশন এবং নরমাল ডিফারেন্সিয়েশনের মধ্যে পার্থক্য আছে। আমি আবারও বলতেছি, নরমাল ডিফারেন্সিয়েশন এবং পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের মধ্যে পার্থক্য আছে। সো কোথায় পার্থক্য দেখাই,
প্রথমত এইটুকু হচ্ছে ইউভি। প্রথমত নরমালি করতে গেলে এখানে আপনাকে ইউভি প্রয়োগ করতে হইতো। নরমাল ডিফারেন্সিয়েশন করতে গেলে এখানে আপনাকে ইউভি প্রয়োগ করতে হইতো, বাট পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে এরকম কোনো কাজ আপনার করার দরকার নাই। এখন কথা হচ্ছে স্যার কেন? কারণ ডিডিএক্স এর সাপেক্ষে আপনি এক্স স্কোয়ারের যদি ডিফারেন্সিয়েশন করেন তাহলে আপনি পাবেন 2x, এবং পার্শিয়াল ডিফারেন্সিয়েশনে কখনোই কখনোই ডেল ডেল এক্স এর সাপেক্ষে ওয়াই বা জেড নামক চলকের ডিফারেন্সিয়েশন করা যায় না, এবং ডেল ডেল ওয়াই নামক অপারেটর সাহায্যে কখনোই এক্স এবং জেড এর ডিফারেন্সিয়েশন করা যায় না। এখন কথা হচ্ছে স্যার যদি করা না যায়, একটু আগে কিন্তু আমরা করছিলাম এবং করার জন্য ধার করে ধরে নিয়ে কোনো কিছু এনে ডিফারেন্সিয়েশন করে ওই জিনিসটা হচ্ছে আমরা হ্যান্ডেল করছি। এই যে এই জায়গাটা খেয়াল করেন যে নরমালি আমাদের ওয়াই রেসপেক্টে এক্স এর ডিফারেন্সিয়েশন যাচ্ছিল না, তখন আমরা চিন্তা করছি যে এক্স এর রেসপেক্টে করলে কি হইতো সেটা বসায়া এরপরে আমাদের যেই জিনিসটা নাই বা যেই জিনিসটা আমাদের কমতি ছিল বা যেই জিনিসটা আমাদের ম্যাথে ছিল না ওই জিনিসটার সাথে আমরা গুণ দিয়ে সমতা বিধান করছি। বাট পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে মনে রাখবেন যে ডেল ডেল এক্স এর সাপেক্ষে ওয়াই এবং জেড এর কখনো ডিফারেন্সিয়েশন করা যায় না, ডেল ওয়াই এর সাপেক্ষে কখনো এক্স এবং জেড এর ডিফারেন্সিয়েশন করা যায় না, ডেল ডেল জেড এর সাপেক্ষে কখনো এক্স এবং ওয়াই এর ডিফারেন্সিয়েশন করা যায় না। আচ্ছা, তাহলে স্যার ডেল ডেল এক্স এর সাপেক্ষে আপনি এক্স স্কয়ার ডিফারেন্সিয়েশন করলেন 2x, ওয়াই তো করা যায় না, তো করা না গেলে কি হবে? ওয়াই ওয়াই এর মতো থাকবে। করা না গেলে কি হবে? ওয়াই ওয়াই এর মতো থাকবে। যোগের যোগ, ডেল ডেল এক্স এর সাপেক্ষে 2x এর ডিফারেন্সিয়েশন করলে আমরা পাবো 2, এটাই আমার অ্যান্সার, খেলা শেষ। এবার আসেন ওয়াই রেসপেক্টে করি। সো আমরা জানি ডেল ডেল ওয়াই রেসপেক্টে যে ডেল ডেল ওয়াই অপারেটর আছে এটার সাপেক্ষে কখনোই x যুক্ত টার্মের আপনি কখনোই কি করতে পারবেন না, x যুক্ত টার্মের আপনি কি করতে পারবেন না? বলেন কি করতে পারবেন না? কথা বলতে হবে, কথা যদি না বলেন তাহলে কিন্তু হবে না। আপনি কি করতে পারবেন না? ডিফারেন্সিয়েশন কিন্তু করতে পারবেন না। তাহলে আলটিমেটলি আপনি এক্স স্কোয়ার যদি ডিফারেন্সিয়েট করতে না পারেন, এক্স স্কোয়ার কিন্তু এক্স স্কোয়ার মতোই থাকবে। আর ডেল ডেল অফ ওয়াই কে আপনি ওয়াই রেসপেক্টে যদি করেন, ওয়াই রেসপেক্টে করলে হবে হচ্ছে 1, ওয়াই রেসপেক্টে করলে হবে 1। দেখেন ডেল ডেল অফ ওয়াই কে ওয়াই রেসপেক্টে করলে কত হবে? 1। তাহলে 1 দিয়ে কাউকে গুণ দেওয়া বা 1 দিয়ে কাউকে গুণ না দেওয়া হচ্ছে নিরর্থক। ঠিক আছে, এটা দেওয়া হচ্ছে নিরর্থক। তো আমরা একটু চেক করে দেখি যে আপনি বিষয়টা বুঝতে পারতেছেন কিনা, দেখতে বা শুনতে কোনো প্রবলেম হচ্ছে কিনা একটু হচ্ছে কমেন্ট করেন তো, আমি তো চেক করি আপনার কি কোনো প্রবলেম হচ্ছে দেখতে শুনতে বুঝতে, সামহাউ কোথাও কোনো প্রবলেম হচ্ছে কিনা। ওকে, সো আচ্ছা, তো আমরা কমেন্ট আলটিমেটলি দেখতে পাইছি। তো মেইন বেসিকটা আশা করি বুঝতে পারছেন যে নরমাল ডিফারেন্সিয়েশন এবং 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 নরমাল ডিফারেন্সিয়েশন এবং আমাদের যে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন তার মধ্যে তাইলে কি আছে? তার মধ্যে একটা হচ্ছে পার্থক্য আছে। নরমাল ডিফারেন্সিয়েশন এবং পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের মধ্যে কি আছে? একটা পার্থক্য আছে। সো এই যে বেসিকগুলা আমরা একটু পরে হচ্ছে কাজে লাগাবো। আমরা একটু পরে কাজে লাগাবো এবং একটু পরে কাজে লাগানোর মাধ্যমে আমরা অনেক ইম্পর্টেন্ট কনসেপ্ট হচ্ছে সলভ করে ফেলবো। তো আমরা চলে যাব এক এক করে হচ্ছে গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স এবং কার্ল। সো শুরুতে আমরা দেখবো হচ্ছে গ্রেডিয়েন্ট, তারপর ডাইভারজেন্স, তারপরে কার্ল। তো সেইগুলো পড়ার আগে আমরা একটু আপনাকে একটা ডেল নামক যে অপারেটর আছে আমরা কিন্তু দেখাই যে এইটা দেখতে পাইতেছেন, এইটাও একটা অপারেটর। অপারেটরের কাজ কি? অপারেটরের কাজ হচ্ছে যে কোনো একটা ফাংশনকে অপারেট করা। সো এটাকে বর্তমানে ডেল বলা হয়,
তো যারা 2010 বা 2010-এর দিকে যারা স্টুডেন্ট ছিল তারা এটাকে বলতো হচ্ছে নাবলা, তারা এটাকে বলতো হচ্ছে নাবলা। বর্তমানে আমরা যারা স্টুডেন্ট আছি আমরা এটাকে ডেল বললেও আগের দিনে 2010 সাল 2012 সালের দিকে যারা পড়াশোনা করতো তারা এটাকে চিনতো হচ্ছে নাবলা নামে, এই অপারেটরটাকে তারা বলতো নাবলা। কিন্তু ফিজিক্সের ভাষায় বা ম্যাথমেটিক্সের ভাষায় বা ক্যালকুলাসের ভাষায় এটাকে বলা হয় ব্যবকলনীয় অপারেটর। লিখে নেন, এটাকে বলা হয় হচ্ছে ব্যবকলনীয় অপারেটর। এখন কথা হচ্ছে স্যার এটাকে যদি আমি ডেল অপারেটর বলি তাইলেও কি হবে? হ্যাঁ। আমি যদি এটাকে নাবলা অপারেটর বলি তাইলেও কি হবে? হ্যাঁ। আমি যদি এটাকে ব্যবকলনীয় অপারেটর বলি তাইলেও কি হবে? হ্যাঁ। আসলে যেই লাউ সেই কদু, যেই লাউ ঘুরে ফিরে সেই কদু। মানে কদু মানে কি? কদু মানে হচ্ছে লাউ, মানে গ্রামের ভাষায় অনেকে লাউকে কদু বলে, ওই জন্য যেই লাউ সেই কদু। এই কথার মানে হচ্ছে একই কথা। ওই আপনি যেই নামেই ডাকেন না কেন, কি নামে ডাকি তোমায়, যেইটাই আপনি বলেন না কেন, ওই ঘুরে ফিরে এই অপারেটরটাকেই হচ্ছে মিন করতেছে। ফাইন। এখন কথা হচ্ছে এই যে আমার ডেল অপারেটরটা আছে, এই ডেল অপারেটরটা আসলে কি প্রকাশ করে? এই ডেল অপারেটরটা আসলে কি প্রকাশ করে? মনে রাখবেন, এই ডেল অপারেটরটা প্রকাশ করে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন থ্রি ডাইমেনশনাল ব্যবস্থায়। সো থ্রি ডাইমেনশনাল ব্যবস্থায় পার্শিয়াল ডিফারেন্সিয়েশনটা কেমন হবে? আই ইন্টু হচ্ছে ডেল ডেল এক্স, জে ইন্টু হচ্ছে আমার ডেল ডেল ওয়াই, এবং কে এর সাথে হবে হচ্ছে ডেল ডেল জেড। মানে 3D স্থানাঙ্ক ব্যবস্থায় আমার এক্স, ওয়াই এবং জেড নামক তিনটা অ্যাক্সিস থাকে। তো তিনটা অ্যাক্সিসে কোন একটা ফাংশন আমরা যদি বিবেচনা করি, সেইটাকে অপারেট করার জন্য যেই জিনিসটা আমার লাগবে সেইটাই হচ্ছে আমার ডেল, এবং ডেলটাকে আমরা এইভাবে ম্যাথমেটিক্যালি প্রকাশ করতে পারি। আচ্ছা, এই ডেল সম্পর্কে আমরা একটা আইডিয়া পাইলাম। এরপরে আমরা আস্তে আস্তে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমরা ধরবো। তো শুরুতে আমরা দেখবো হচ্ছে গ্রেডিয়েন্ট, শুরুতে আমরা দেখবো হচ্ছে ভেক্টরের গ্রেডিয়েন্ট। ওকে, তো শুরুতে আমরা দেখবো হচ্ছে গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট কি বা গ্রেডিয়েন্ট কিভাবে কাজ করে সেটা একটু আমরা দেখি। ওকে, সো গ্রেডিয়েন্ট জিনিসটা যদি আমরা বুঝতে চাই তাইলে গ্রেডিয়েন্টের মেইন জিনিসটা আপনাকে বুঝতে হবে। তো ধরেন আমার কোন একটা ফাংশন আছে হচ্ছে ফাই, লেটস সে আমার একটা ফাই নামক ফাংশন আছে যেটা হচ্ছে 3D স্থানাঙ্ক ব্যবস্থায় এক্স, ওয়াই এবং জেড তিনটা রাশিকেই হচ্ছে অপারেট করতে পারে। লেটস সে ফাই হচ্ছে আমার একটা ফাংশন। তাইলে এই যে ফাই এর আমরা যদি গ্রেডিয়েন্ট বের করতে চাই, এই ফাই এর আমরা যদি গ্রেডিয়েন্ট বের করতে চাই, তাহলে এই ফাই এর গ্রেডিয়েন্টটা আমরা কেমনে বের করব? এই ফাই এর গ্রেডিয়েন্টটাকে আমরা লিখতে পারবো হচ্ছে গ্রেড ফাই বা গ্রাড ফাই। এই গ্রাড বা গ্রেড যেটি আমরা উচ্চারণ করি না কেন, এই গ্রেড বা গ্রাড ফাই এর মানে হচ্ছে এই ফাই নামক ফাংশনটার, এই ফাই নামক ফাংশনটার গ্রেডিয়েন্ট বের করা। এখন কথা হচ্ছে স্যার আমি যদি একটা ফাংশন নিতাম আলফা, যেটা হচ্ছে 3D স্থানাঙ্ক ব্যবস্থা মিন করবে, তাহলে যে গ্রেড আলফা কি মিন করতো? এই আলফা নামক ফাংশনের গ্রেডিয়েন্ট। এটা কি মিন করতেছে? ফাই নামক ফাংশনের গ্রেডিয়েন্ট। গ্রেড কিছু একটা মানে হচ্ছে উক্ত ফাংশনের গ্রেডিয়েন্ট বের করা, উক্ত ফাংশনের গ্রেডিয়েন্ট বের করা। এখন কথা হচ্ছে স্যার গ্রেডিয়েন্ট আমরা কেমনে বের করতে পারি? দেখেন গ্রেডিয়েন্ট বের করা হচ্ছে ভেরি সিম্পল, গ্রেডিয়েন্ট বের করা ভেরি সিম্পল। আপনি যখন ডেল ভেক্টরের সাথে আপনার যে ডেল নামক যে অপারেটর আছে সেটার সাথে আপনি সিম্পলি যখন আপনার ফাই নামক ফাংশনটার একটা ডট গুণন করবেন, বা ডট গুণনও না আসলে, ডট গুণনও না আসলে একদমই ভেরি সিম্পল। মানে যখন আমরা সিম্পলি ডেলের রেসপেক্টে বা ডেলের সাহায্যে ফাইকে প্রকাশ করব, ওইটাই হচ্ছে কোন একটা ফাংশনের কি বের করা? কোন একটা ফাংশনের হচ্ছে গ্রেডিয়েন্ট বের করা। তাহলে এই যে ডেল ফাই, ডেল ফাই মানে কি? ফাই এর গ্রেডিয়েন্ট বের করা। এবার ডেল আলফা, আলফার গ্রেডিয়েন্ট বের করা। ডেল বিটা, বিটার গ্রেডিয়েন্ট বের করা। তারপর হচ্ছে ডেল গামা, গামার গ্রেডিয়েন্ট বের করা। সো গ্রেডিয়েন্টটা আমরা কেমনে বের করতে পারি দেখেন, আমি একটু লিখি। তো প্রথমে আমরা যে ডেল, ডেলের পরিবর্তে লিখতে পারবো কি? আই ইন্টু হচ্ছে ডেল ডেল এক্স প্লাস জে ইন্টু হচ্ছে
ডেল ডেল ওয়াই প্লাস জেড ইন্টু হচ্ছে ডেল ডেল জেড। ওকে, এখন এই যে ফাই আছে, ফাই নামক ফাংশনটা এক্স এর রেসপেক্টেও আসবে, ওয়াই রেসপেক্টেও আসবে, জেড এর রেসপেক্টেও আসবে। আচ্ছা আচ্ছা, ওয়েট ওয়েট ওয়েট, এটা জেড না, এটা হবে হচ্ছে ফাই। তাহলে এই যে আমি যেটা একটা ফাই নামক ফাংশনের গ্রেডিয়েন্ট বের করছি, তাহলে আলটিমেটলি ব্যাপারটা কি হইছে? আলটিমেটলি হচ্ছে প্রত্যেকটা এক্স ওয়াই জেড প্রত্যেকটা রেসপেক্টে ফাই হচ্ছে কি হয়ে গেছে? প্রত্যেকটা রেসপেক্টে ফাই হচ্ছে আমার গুণ হয়ে গেছে। এখন কত হচ্ছে স্যার, আমার একটা ফাংশন যদি আলফা হইতো, একটা ফাংশন যদি আমার আলফা হইতো, তাইলে আমরা ওই গ্রেড আলফা এই জিনিসটাকে কেমনে লিখতাম? ডেল ইনটু হচ্ছে আলফা। তাহলে প্রথমে 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 আর একটু সুন্দর করে লিখি, দাঁড়ান, পেইন নেই কোনো। তো প্রথমে আমরা ওই ডেলটাকে একটু প্রকাশ করি, ডেলটাকে প্রকাশ করবো কেমনে? আই ইনটু হচ্ছে ডেল ডেল এক্স, এরপরে জে ইনটু হচ্ছে আমার ডেল ডেল ওয়াই, এরপরে হচ্ছে কে ইনটু হচ্ছে আমার ডেল ডেল জেড। এখানে হবে হচ্ছে আমার আলফা, এখানেও আলফা, এখানে হবে হচ্ছে আমার আলফা। ঠিক আছে, এইভাবে আমরা চাইলে গ্রেডিয়েন্ট হচ্ছে বের করে ফেলতে পারবো। তো এইবার আসেন, এইবার আসেন, এইবার আসেন, এইবার আমরা দেখাবো ডাইভারজেন্স। ডাইভারজেন্স, এখন ডাইভারজেন্স জিনিসটা আপনি যদি বুঝতে চান, আমি একটু বেসিকটা বলি। এই যে ডাইভারজেন্স, এটার মধ্যে একটা ডট, ডতে ডাইভারজেন্স, ডতে ডট, কথা আমার বুঝেন? ডতে আমার ডাইভারজেন্স, ডতে ডট, তার মানে ডতে যেহেতু ডাইভারজেন্স, ডতেই যেহেতু ডট, ডাইভারজেন্স আমরা কিছু একটা ডট করব, ডাইভারজেন্সে আমরা কিছু একটা ডট করব। ঠিক আছে, ডাইভারজেন্সে কিছু হচ্ছে আমরা একটা ডট করব। সো কারে ডট করব বা কিভাবে ডট করব সেটা যদি আমি আপনাকে বুঝাই, ধরেন আমার একটা ভেক্টর আছে, ধরেন আমার একটা ভেক্টর আছে, যেই ভেক্টরটাকে হচ্ছে আমরা ভি ভেক্টর নাম দিলাম। আর যেহেতু প্রত্যেকটা আমরা 3D স্থানাঙ্ক ব্যবস্থায় চিন্তা করতেছি, যেহেতু প্রত্যেকটাকেই আমরা 3D স্থানাঙ্ক ব্যবস্থায় চিন্তা করতেছি, তাহলে অবশ্যই এই যে ভেক্টর ভি ভেক্টর যেটা আছে, ভি ভেক্টর এই যে যেই ভি ভেক্টরটা আমরা নিছি, এটা হচ্ছে এক্স ওয়াই জেড তিনটে এক্সিস এর রেসপেক্টে হচ্ছে হবে। তাইলে এই যে আমার ভি নামক একটা ভেক্টর আছে, এই ভি ভেক্টরের ডাইভারজেন্স আমরা কেমনে বের করব? ডাইভারজেন্স কি সংক্ষেপে হচ্ছে ডাইভ লেখা হয়, ডাইভারজেন্স কে সংক্ষেপে ডাইভ লেখা হয়। তাই যে ডাইভ ভি ভেক্টর, এটা মানে হচ্ছে ভি ভেক্টরের ডাইভারজেন্স বের করা। ডিভ বা ডাইভ যেটাই উচ্চারণ করি না কেন, দ্যাট ডাজন্ট ম্যাটার, ডাইভ ভি ভেক্টর মানে হচ্ছে ভি ভেক্টরের ডাইভারজেন্স বের করা। এখন ভি ভেক্টর ডাইভারজেন্স আমরা কেমনে বের করতে পারি? ডতে ডাইভারজেন্স, ডতে ডট, ডতে ডাইভারজেন্স, ডতে ডট। তাইলে আমরা যদি আমাদের ডেল অপারেটরের সাথে আমাদের ভি ভেক্টরের একটা ডট গুণফল করতে পারি, সেইটাই আসলে আমার ডাইভারজেন্স। সেইটাই আসলে কি? সেইটাই আসলে হচ্ছে আমার ডাইভারজেন্স। এখন এই কাজটা কেমনে করতে পারি দেখেন, আমার ডেল যেটা আছে, ডেলের পরিবর্তে আমরা লিখতে পারি হচ্ছে ডেল ডেল এক্স অফ হচ্ছে আই ভেক্টর, ডেল ডেল ওয়াই অফ হচ্ছে জে ভেক্টর, ডেল ডেল জেড অফ হচ্ছে কে ভেক্টর। এইটা আলটিমেটলি আমার কি প্রকাশ করতেছে? ডেল কে প্রকাশ করতেছে। তো এটার সাথে হচ্ছে আমরা ডট গুণন করব, কার ডট গুণন করব? একটা ভি ভেক্টরের, কার ডট গুণন করব? একটা ভি ভেক্টরের। তাহলে ভি ভেক্টরটাকে আমরা চাইলে ভি এক্স অফ আই ভেক্টর, ওয়াই রেসপেক্টে নিলে হচ্ছে ভি ওয়াই অফ জে ভেক্টর, এবং ভি ভেক্টরটাকে জেড এর রেসপেক্টে আমরা যদি নেই, তাহলে ভি জেড ইনটু হচ্ছে কে ভেক্টর। এইভাবে হচ্ছে আমরা লিখতে পারি, এইভাবে হচ্ছে আমরা লিখতে পারি। তাহলে আলটিমেটলি আলটিমেটলি আমাদের তাহলে ডাইভারজেন্সের মানটা কি দাঁড়াবে? আমরা এখানে একটা ডট গুণন করব। সো ডট গুণন আমরা কেমনে করব বাচ্চা? তো আমরা জানি আই এবং আই সমজাতীয় দুইটা ভেক্টরকে, আবার একটু বলবেন আমাকে, সমজাতীয় দুইটা ভেক্টরকে ডট করলে আমরা কি পাই? 1। এই যে আই এবং এই যে আই, এটাকে আই ক্যাপ অথবা আই হ্যাট এইভাবে উচ্চারণ করা হয়। জে ক্যাপ, জে হ্যাট, কে ক্যাপ, কে হ্যাট, মানে মাথার উপরে যে টুপি দেই এটা হচ্ছে টুপি। ভেক্টরের হচ্ছে এরকম এই আই জে কে কম্পোনেন্ট গুলোর উপরে টুপি দিতে হয়। তো এটাকে আমরা ক্যাপ অথবা টুপি বা হ্যাট যেটা ইচ্ছা বলতে পারি। ইংলিশে বললে হয় ক্যাপ বলতে হবে, তাহলে হ্যাট বলতে হবে। সো ঠিক আছে, এই বেসিকটা আমরা জানি যে দুইটা ভেক্টর এরকম আমরা ডট করলে পাই হচ্ছে 1।
এই যে এই আই ভেক্টর এবং এই আই ভেক্টরকে আমি যদি ডট করি পাবো 1। এখান থেকে আমার কি থাকবে, ডেল ডেল এক্স অফ হচ্ছে ভিএক্স, এরপরে জেড জেড হচ্ছে 1 হয়ে যাবে, এই জেড এবং এই জেড 1 হয়ে যাবে, তাহলে এখান থেকে আমার থাকবে হচ্ছে ডেল ডেল ওয়াই অফ হচ্ছে কি ভি ওয়াই। এরপরে এই যে কে হচ্ছে 1 হয়ে যাবে, এখান থেকে আমার থাকবে হচ্ছে ডেল ডেল জেড অফ হচ্ছে কি ভি জেড। তাহলে দেখেন আমরা একটা ভেক্টরের ডাইভারজেন্স কিন্তু বের করে ফেললাম, একটা ভেক্টরের ডাইভারজেন্স হচ্ছে আমরা বের করে ফেললাম, ঠিক আছে। এবং এই ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে, আমি যদি কোনো সময় ডাইভারজেন্সের মানটা 0 পাই, আমি কোন একটা ভেক্টরের ডাইভারজেন্স করে ডাইভারজেন্সের মানটা যদি কখনো 0 পাই, মনে রাখবেন আমরা যদি কোন একটা জিনিসের ডাইভারজেন্স করে সেটা মানটা 0 পাই, তখন সেইটা সিলিন্ড্রাকাল বা সলিনয়েডাল হয়ে থাকে। তখন সেইটা একটু লিখে নেন যে ডাইভারজেন্সের মান 0 পাওয়ার অর্থ কি। ডাইভারজেন্সের মান 0 পাওয়ার অর্থ হচ্ছে সেইটা হয় সিলিন্ড্রাকাল অথবা অথবা সেটা হচ্ছে সলিনয়েডাল, সলিনয়েডাল। তো এইটা একটা ইনফরমেশন, ইম্পর্টেন্ট ইনফরমেশন, কাইন্ডলি স্টার দিয়ে নোট করবেন। লাস্টের যে লাইনটা লিখছি এইটা অনেক 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 ইম্পর্টেন্ট, মানে আপনি হয়তো চিন্তাও করতে পারতেছেন না কতটা ইম্পর্টেন্ট, এটা কতটা ইম্পর্টেন্ট আপনি হয়তো চিন্তাও করতে পারতেছেন না। দয়া করে স্টার দিয়ে এই কথাটা লিখে নেন। এইটার উপর ভিত্তি করে 3-4 মার্কের ম্যাথ আসে, এটার উপর ভিত্তি করে 3-4 মার্কের হচ্ছে ম্যাথ আসে। তো ইম্পর্টেন্ট যদি না হইতো এটার উপর ভিত্তি করে কি 3-4 মার্কের ম্যাথ তারা দিত না। তো এইটা একটু লিখে নেন। তো এটা যদি আমরা বুঝি, এবার আমরা চলে যাবো হচ্ছে কার্ল। এবার আমরা চলে যাবো হচ্ছে কার্ল। তো কার্ল জিনিসটা যদি আমরা বুঝতে চাই, কার্ল জিনিসটা যদি আমরা বুঝতে চাই, দেখেন কার্ল মানে কি, কার্ল মানে হচ্ছে এরকম। আচ্ছা, তো কার্লকে আমরা বাংলায় লিখি হচ্ছে এরকম। তাহলে কতে কি, কতে হচ্ছে কার্ল, কতে হচ্ছে ক্রস গুণফল, কতে কার্ল, কতে ক্রস গুণফল। তাহলে কার্ল করতে গেলে কোথাও না কোথাও আমাকে ক্রস গুণফল করতে হবে, কার্ল করতে গেলে কোথাও না কোথাও আমাকে ক্রস গুণফল করতে হবে। আচ্ছা, তাহলে কতে কার্ল, কতে ক্রস গুণফল, তা আমি কিভাবে মনে রাখতাম সেই জিনিসগুলো কিন্তু আমি আপনাকে বলে দিলাম। সো কোন একটা জিনিসের কার্ল আমরা কেমনে বের করব। তো লেটস আমার একটা ভেক্টর আছে, 3D স্থানাঙ্ক ব্যবস্থার একটা ভেক্টর যার এক্স ওয়াই জেড তিনটেই কম্পোনেন্ট থাকবে। সো এই ভেক্টরটাকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি, অনেকভাবে প্রকাশ করতে পারি, যে vx i ভেক্টর, vy j ভেক্টর, vz k ভেক্টর। এখন এটাকে আমরা কি করব, কার্ল করব। তাহলে কার্ল কে হচ্ছে ইংলিশে এইভাবে প্রকাশ করা হয়, কার্ল ভি ভেক্টর এই কথার মানে কি, কার্ল ভি ভেক্টর এই কথার মানে হচ্ছে ভি ভেক্টরের কার্ল বের করা। কার্ল ভি ভেক্টর এই কথার মানে কি, ভি ভেক্টরের কার্ল বের করা। এখন কত হচ্ছে স্যার, ভি ভেক্টরের কার্ল আমি কেমনে বের করতে পারি, বা ভি ভেক্টরের কার্ল কি আদৌ বের করা যায়? অবভিয়াসলি বের করা যায়। তো কেমনে বের করা যায় দেখেন, তো কার্ল মানে হচ্ছে ক্রস গুণফল, তাইলে যে ডেল নামক যে অপারেটর আছে তার সাথে আমরা ভি ভেক্টরের ক্রস গুণফল করব, তাইলেই খেলা শেষ, তাইলেই খেলা শেষ। তাহলে ক্রস গুণফলটা আমরা কেমনে করতে পারি, যদিও আচ্ছা আমি আরেকটু দাঁড়ান, আরেকটু সুন্দর করে লিখি। আরেকটু সুন্দর করে যদি স্যার লিখতে চাই, আমার ডেল ভেক্টরটা, এই যে ডেল বা নাবলা ভেক্টরটা দেখতে কেমন, ডেল ডেল এক্স অফ আই, ডেল ডেল ওয়াই অফ হচ্ছে জে, ডেল ডেল জেড অফ হচ্ছে কে। এটার সাথে হচ্ছে আমরা ক্রস গুণফল করব, কার ক্রস গুণফল করব, ভি ভেক্টরের। তো ভি ভেক্টর মানে হচ্ছে ভি এক্স অফ আই ভেক্টর প্লাস হচ্ছে ভি অফ ওয়াই অফ হচ্ছে জে ভেক্টর, ভি জেড অফ হচ্ছে কে ভেক্টর। তাহলে এই যে আমাদের যে কার্ল ভি ভেক্টর আছে সেটা যদি আমরা বের করতে চাই, তাহলে আলটিমেটলি কি হবে, ক্রস গুণফল করতে হবে। কি করতে হবে, ক্রস গুণফল করতে হবে। সো ক্রস গুণফল আমরা কেমনে করব, আই এর কম্পোনেন্ট, জে এর কম্পোনেন্ট, কে এর কম্পোনেন্ট। ওকে, তো এরপরে আমার কি কি আছে, এখানে আছে হচ্ছে আমার ডেল ডেল এক্স অপারেটর, এরপরে থাকবে হচ্ছে ডেল ডেল ওয়াই অপারেটর, ডেল ডেল জেড অপারেটর। ওকে, তো এরপরে আমার কি থাকতেছে, এরপর থাকতেছে ভিএক্স ভিওয়াই ভিজেড। তাহলে ভিএক্স ডিডিএক্স এর নিচে থাকবে ভিএক্স,
ডেল ডেল ওয়াই এর নিচে থাকবে হচ্ছে ভি ওয়াই এবং ডেল ডেল জেড এর নিচে থাকবে হচ্ছে ভি জেড। তো ক্রস গুণফল আপনি নিশ্চয়ই করতে পারেন, গত ক্লাসে আপনাকে আমি ক্রস গুণফল করা শিখাইছি বা দেখাইছি। তো এইভাবে আপনি যদি কোন একটা ভেক্টরের কার্ল বের করতে চান, আপনি সিম্পলি ডেল বা নাবলা ভেক্টরের সাথে ওই প্রদত্ত ভেক্টর একটা ক্রস গুণফল করে দিবেন, তাইলেই কেল্লা ফতে। তবে এইখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, এইখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে। আপনি যদি কোন একটা ভেক্টরের কার্লের মান 0 পান, আপনি যদি কোন একটা জিনিসের কার্লের মান হচ্ছে 0 পান, ওইখান থেকে আপনি বলতে পারবেন ওই যে ভেক্টর ক্ষেত্রটা আছে, যেই ভেক্টর ক্ষেত্র নিয়ে আপনি কাজ করতেছেন, সেটা হচ্ছে অঘূর্ণনশীল। সেই ক্ষেত্রটা হচ্ছে ভেক্টর ক্ষেত্রটা হচ্ছে অঘূর্ণনশীল। আর যেই জিনিসটা অঘূর্ণনশীল, যেই জিনিসটা ঘোরে না, ঘূর্ণন হয় না, সেটা সংরক্ষিত থাকে। সংরক্ষিত থাকে এইটাকে আপনি একই সাথে বলতে পারবেন সংরক্ষণশীল। তাইলে 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 কি শিখলাম, কি শিখাইলাম, যে কোন একটা ভেক্টরের কার্ল বের করে আমি যদি দেখি ওই কার্লের মানটা 0, যেই ভেক্টর ক্ষেত্র নিয়ে আমি কাজ করলাম সেই ভেক্টর ক্ষেত্রটা আসলে ঘোরেই নাই, কোনো রোটেশনই করে নাই। যেটা কোনো রোটেশনই করে নাই, তাহলে সে অঘূর্ণনশীল, তথা সে ঘোরে না। আর কেউ যদি না ঘোরে, সে সংরক্ষিত থাকে। সংরক্ষিত থাকে মানে কি? সংরক্ষণশীল। যা বলতেছি, যতটুকু বলতেছি নোট করে নেন। এরপরে আমি দুইটা ম্যাথ করে দিব, দুইটা ম্যাথ করে অনেক ইজিলি বুঝাই দিব। দুইটা ম্যাথ করে দিয়া জিনিসগুলো অনেক ইজিলি বুঝাই দিব। রুয়েটের একটা ম্যাথ করাবো, কুয়েটের একটা ম্যাথ করাবো, খেলা শেষ। কোনো কোয়েশ্চেন দেখি তো? আচ্ছা, সোফার আমি কোনো কোয়েশ্চেন দেখতে পাচ্ছি না, একবার আস্ক করে নেই তাও। এরপর আমি হচ্ছে দুইটা কোয়েশ্চেন সলভ করে দিব, দুইটা কোয়েশ্চেন সলভ করে দিলে আপনার বেসিকটা আরো ক্লিয়ার হয়ে যাবে। ওকে, সো এইটুক যদি আপনার উঠানো হয়, আমরা দুইটা কোয়েশ্চেন সলভে চলে যাব। তো আসেন প্রথমে আমরা 1 নাম্বার কোয়েশ্চেনটা তুলি। তো 1 নাম্বার কোয়েশ্চেনটা আমাকে বলছে বি এর মান কত হলে ভি ভেক্টর ইকুয়াল টু x প্লাস 3y i ভেক্টর by মাইনাস জেড জে ভেক্টর প্লাস x মাইনাস 2z ইন্টু কে ভেক্টর, বি এর মান কত হলে এই যে ভেক্টরটা আছে, এই ভেক্টরটা হচ্ছে সলিনয়েডাল হবে। এই ভেক্টরটা হচ্ছে সলিনয়েডাল হবে। তাহলে এই যে আমার এখানে একটা রাশি আছে, এখানে বি এর মানটা নাই, বলছে এই বি এর মানটা কত হইলে এই যে আমার ভেক্টরটা আছে, ভি ভেক্টরটা আছে, সেটা সলিনয়েডাল হবে। এখন সলিনয়েডাল কখন হয়? সলিনয়েডাল কখন হয়? স্যার শিখাইছি যখন আমার ডাইভারজেন্সের মানটা 0 হয়, কেবল এবং কেবলমাত্র ডাইভারজেন্সের মান 0 হইলেই সেই ভেক্টর ক্ষেত্রটা আমার সলিনয়েডাল হয়। তাইলে আমরা ডাইভারজেন্সের সূত্র থেকে বা সূত্র মতে আমরা কি জানি, যে কোন একটা ভেক্টরের সলিনয়েডাল হওয়ার সূত্র কি, যে যদি তার ডাইভারজেন্সের মানটা 0 হয়, তবেই সেটা সলিনয়েডাল হবে। তাইলে আমরা লিখতে পারি শর্ত মতে কি করতে হবে? ডাইভারজেন্স মানে ডট প্রোডাক্ট মানে হচ্ছে এইটা, ডট প্রোডাক্ট মানে হচ্ছে এইটা। আমরা এখন কি করব? ডট গুণফল করব। তো ডট গুণফল কেমনে করব? দেখেন কেমনে করব। প্রথমে ডেল ভেক্টর মানে হচ্ছে ddx অফ i ভেক্টর, ডেল এক্স বলতে হবে যদিও, ডেল ওয়াই অফ জে ভেক্টর, ডেল জেড অফ হচ্ছে কে ভেক্টর। তাহলে এটা আমরা নিলাম কার জন্য? এই ডেল এর জন্য। ডট প্রোডাক্ট করব কার সাথে? এই ভি ভেক্টরের সাথে। তো এই ভি ভেক্টরের সাথে যদি করতে চাই, x প্লাস 3y ইন্টু আই ভেক্টর প্লাস by মাইনাস জেড জে ভেক্টর প্লাস x মাইনাস 2z ইন্টু কে ভেক্টর, ইন্টু হচ্ছে কে ভেক্টর। তাহলে আসেন ডট প্রোডাক্টটা আমরা করি। ডট প্রোডাক্টটা হচ্ছে আমরা করি। তো দেখেন ডট প্রোডাক্টটা আমরা কেমনে করব।
এই যে আই আছে এবং এই যে আই আছে, ভালো করে চিন্তা করে দেখেন, এই আই এবং এই আই ডট করার কারণে ওয়ান হয়ে যাবে। তো ওয়ান আসলে দেওয়া লাগে না গুণ অবস্থায়, তাইলে 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 আবার কি থাকতেছে, ডেল ডেল এক্স অফ এক্স প্লাস থ্রি ওয়াই। তাইলে ডেল ডেল এক্স অফ এক্স প্লাস থ্রি ওয়াই এটার মানটা কি হবে, এইটার মানটা কি হবে বলতে পারবেন? বা আমি আরেকটু সুন্দর করে লিখি, দেখেন আরেকটু আপনার বোঝার জন্য সুন্দর করে লিখি, যে এখান থেকে আই আই যদি ওয়ান হয়ে যায়, এখান থেকে আমার থাকবে ডেল ডেল এক্স অফ হচ্ছে এক্স প্লাস থ্রি ওয়াই, এরপরে এই যে এবং এই যে হচ্ছে আমার ওয়ান হয়ে যাবে, তাহলে এখান থেকে আমার বাম এখান থেকে থাকবে ডেল ডেল ওয়াই, আর এখান থেকে থাকবে হচ্ছে বি ওয়াই মাইনাস জেড। এবারে এই কে হচ্ছে আমার ওয়ান হয়ে যাবে, ওয়ান হয়ে গেলে এখান থেকে আমার থাকবে, আচ্ছা একটু সুন্দর করে লিখি, এখান থেকে আমার থাকবে ডেল ডেল জেড অফ এক্স মাইনাস টু জেড। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা যদি একটু ক্যালকুলেশন করি, আমাকে তিনটা পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করতে হবে। তিনটা পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করতে পারলে খেলা শেষ। তিনটা পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করতে পারলে খেলা কিন্তু শেষ। আচ্ছা ঠিক আছে। সো 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 এখন আপনাকে আমি কিন্তু পার্শিয়াল ডিফারেন্সিয়েশন শিখাইছি, আমি কিন্তু আপনাকে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন শিখাইয়া আসছি। তো পার্শিয়াল ডিফারেন্সিয়েশন আপনি শিখে থাকেন তাহলে আপনার জন্য কাজটা অনেক ইজি হবে। তো ডেল ডেল এক্স এর রেসপেক্টে এক্স কে করলে আমরা পাবো 1, ডেল ডেল এক্স এর রেসপেক্টে 3y কে কোনোভাবেই করা যাবে না। ডেল ডেল ওয়াই রেসপেক্টে by কে আমরা যদি করলে আমরা পাবো হচ্ছে b, এবং ডেল ডেল ওয়াই এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশনে z কে কখনোই ডিফারেন্সিয়েশন করা যায় না। ডেল ডেল z এর সাপেক্ষে কখনোই x কে আমরা ডিফারেন্সিয়েশন করতে পারবো না, করতে পারবো মাইনাস টু জেড কে। মাইনাস টু জেড কে আমরা যদি ডিফারেন্সিয়েশন করি আমরা পাবো হচ্ছে মাইনাস টু, আমরা পাবো হচ্ছে মাইনাস টু। তাহলে আলটিমেটলি এখান থেকে আমার থাকতেছে হচ্ছে বি মাইনাস ওয়ান, এবং এটা কিসের মান, এটা হচ্ছে আমার এটার মান। তাহলে আলটিমেটলি আমরা কি জানি, যে আমরা জানি এই যে আমার ডট প্রোডাক্ট আছে বা ডাইভারজেন্স আছে, এটার মানটা কত হইতে হবে, এটার মানটা হচ্ছে জিরো হইতে হবে, এটার মানটা কত হইতে হবে, জিরো হইতে হবে। তাইলে বি মাইনাস ওয়ান এর মানটা যদি জিরো হইতে হয়, যেহেতু আমার বি মাইনাস ওয়ান এর মানটা জিরো হইতে হবে, তাইলে আমার বি এর মানটা কত হইতে হবে, বি এর মানটা ওয়ান হইতে হবে। and that is my answer and that is my answer that is my answer সো বি এর মানটা যদি আমার ওয়ান হয়, তাহলে অবশ্যই আমার ভি নামক যে ভেক্টর ক্ষেত্রটা দেওয়া আছে সেইটা সলিনয়েডাল হবে। সো একটু কষ্ট করে তুলে নেন, কোনো কোয়েশ্চেন কোয়েরিজ, কোনো কনফিউশন কিছু থাকলে দয়া করিয়া কমেন্ট বক্সে লিখবেন, নাহলে টেলিগ্রামে আমার সাথে যোগাযোগ করবেন যে স্যার এই ম্যাথের এই লাইনটা আমি বুঝি নাই, আমি বুঝিয়ে দিব। মাই ডিউটি, মাই রেসপন্সিবিলিটি। তো আমি সামনে চলে যাই 2 নম্বর ম্যাথটা করে, এরপর আমি আপনার কমেন্ট চেক করব। 2 নম্বর ম্যাথটা করে নেই, এরপর আপনার কমেন্ট আমি চেক করব, সমস্যা নেই, মনোযোগ দিয়ে ক্লাসটা করেন। তো 2 নাম্বার আমাকে বলছে এটা কুয়েটে আসছিল, আগেটা রুয়েটে আসছে মনে হয়, হ্যাঁ যে এটা হচ্ছে রুয়েটে, এটা রুয়েটে আসছে, এটা হচ্ছে কুয়েটে। সেখানে বলছে শো দ্যাট একটা ভেক্টর আছে হচ্ছে এ ভেক্টর, তো শো দ্যাট এ ভেক্টর ইকুয়াল হচ্ছে এক্স প্লাস টু ওয়াই প্লাস ফোর জেড ইন্টু হচ্ছে আই ভেক্টর প্লাস টু এক্স মাইনাস থ্রি ওয়াই মাইনাস জেড ইন্টু জে ভেক্টর প্লাস ফোর এক্স মাইনাস ওয়াই প্লাস টু জেড। আচ্ছা আমি আরেকটু দাঁড়ান আরেকটু এই পাশে লিখি, ফোর এক্স মাইনাস ওয়াই প্লাস টু জেড ইন্টু হচ্ছে কে ভেক্টর, একটি অঘূর্ণনশীল ভেক্টর। এত হচ্ছে দেখাও যে এইটা একটি অঘূর্ণনশীল ভেক্টর, এটা দেখাইতে হবে এই ভেক্টরটা একটা অঘূর্ণনশীল, না বানানটা হয়নি, অঘূর্ণনশীল ভেক্টর। তাহলে কিভাবে বা কেমনে আমরা দেখাবো যে এই যে একটা ভেক্টর ক্ষেত্র দেওয়া আছে, যে ভেক্টরের নাম এ ভেক্টর, সেটা একটা অঘূর্ণনশীল ভেক্টর। আমি যখন আপনাকে কার্ল পড়াইছি, কার্ল পড়ানোর ক্ষেত্রে আমি একটা ইম্পর্টেন্ট কথা বলছি,
যখন এবং যখন কিনা কোন একটা ভেক্টরের কার্লের মান 0 হবে শুধুমাত্র তখনই সেইটা একটা অঘূর্ণনশীল বা সংরক্ষণশীল ভেক্টর হবে। তাইলে আমরা লিখতে পারবো শর্ত মতে আমার যদি এই ভেক্টরের কার্লের মানটা 0 হয়, কারণ এই ভেক্টরের কার্লের মানটা 0 হওয়ার মানে কি, কার্ল মানে হচ্ছে ক্রস গুণফল, কার্ল মানে হচ্ছে ক্রস গুণফল। যদি আমার এই ক্রস গুণফলের মানটা 0 হয়, যদি 0 হয় তাইলেই আমি বলতে পারবো এই যে প্রদত্ত ভেক্টরটা একটা অঘূর্ণনশীল ভেক্টর। আর যদি না হয় তাহলে আমরা বলবো একটা ঘূর্ণনশীল ভেক্টর। অনেক ইজি, ইজি পিজি লেমন স্কুইজি যারা বলে। তো এখন 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 তাহলে আমরা কি করব, এখন আমরা ক্রস গুণফলটা করব, যেটা ডেল ভেক্টরের সাথে এটা এ ভেক্টর আমরা যে ক্রস গুণফল করি, তাহলে সেই ক্রস গুণফলটা কিভাবে করতে হবে সেইটাই হচ্ছে আমি আপনাকে এখন দেখায়া দিব। সো আমি আরেকটু বড় করে নেই, ম্যাথটা বড় হবে একটু যদিও। তো প্রথমে আমরা হচ্ছে এই বরাবর নিব আই এর কম্পোনেন্ট, এই বরাবর জে এর কম্পোনেন্ট, এই বরাবর কে এর কম্পোনেন্ট। ওকে, এই পাশে থাকবে হচ্ছে ডেল ডেল এক্স, জে এর নিচে থাকবে হচ্ছে ডেল ডেল ওয়াই অপারেটর, এইটার নিচে থাকবে হচ্ছে ডেল ডেল জেড অপারেটর। তাহলে এইখানে আমার আই এর কম্পোনেন্ট কি আছে, এক্স প্লাস 2y প্লাস 4z। এখানে জে এর কম্পোনেন্ট কি আছে, 2x মাইনাস 3y মাইনাস জেড। এখানে আমার কে এর কম্পোনেন্ট কি আছে, কে এর কম্পোনেন্ট আছে হচ্ছে 4x মাইনাস ওয়াই প্লাস 2z, 4x মাইনাস ওয়াই প্লাস 2z। এই কম্পোনেন্ট গুলো হচ্ছে আমার আছে। তো পরবর্তী লাইনটা অনেক ক্রিটিক্যাল, পরবর্তী লাইনটা অনেক ইজি, আসলে কঠিনের কিছু নাই। আমরা আই বরাবর যখন নিব, রো এবং কলাম বরাবর হচ্ছে বাদ দিব, এটা কিন্তু আমরা জানি। এরপরে এইটাকে গুণ করব, সূত্রের একটা মাইনাস থাকবে, এবার এই দুটাকে হচ্ছে গুণ করব। এই প্রসেসটা আমরা জানি নাকি, গতকালকে শিখাইছি না? সো পরের লাইনটা লিখলে বুঝতে পারবেন আশা করি। অনেকে পারে না, অনেকে বুঝে না, অনেক ইজি। নর্মাল আমরা যখন ক্রস গুণফল করি ওইভাবে লাইনটা সাইজ একটু বড় হবে। তো দেখেন কিভাবে লিখতে পারি, একটু ভালো করে চিন্তা করবেন। প্রথমে হচ্ছে আমি আই ভেক্টর নিলাম, এরপরে আমাকে ডেল ডেল অফ হচ্ছে এইটা যেটা হচ্ছে 4x মাইনাস ওয়াই প্লাস হচ্ছে 2z, সূত্রের একটা মাইনাস, এরপর হচ্ছে আমার ডেল ডেল জেড কোনাকুনি গুণ করলে হচ্ছে এইটা 2x মাইনাস 3y মাইনাস জেড, মাইনাস জেড। এইটা থার্ড ব্র্যাকেটটা কমপ্লিট করে দেই। এরপরে আমার এরপরে 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 আচ্ছা, এখন কথা স্যার এরপরে কি, এরপরে কি, এরপরে কি, এরপরে কি? সো এটাকে আমরা ঠিক মতো লিখছি, লিখতে কোনো প্রবলেম, আমি একটু চেক করে নেই। ওকে, সো 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 না, এখানে কোনো প্রবলেম নেই, এটা এটা এটা, ওকে ওকে ওকে, আচ্ছা ঠিক আছে। ওকে, তো এরপরে আমরা নিব হচ্ছে, এরপরে আমরা জে এর জন্য যখন ক্যালকুলেশন করব, এই বরাবর রো এবং কলাম বরাবর বাদ দিব, বাদ দিলে এইটার সাথে এইটা গুণ মাইনাস এইটার সাথে এইটা গুণ। ঠিক আছে, ম্যাট্রিক্স চিহ্নক আপনি যদি একটু হইলেও পড়ে থাকেন তাহলে আপনার এগুলো পারার কথা। তো আসেন জে এর জন্য যখন আমরা নিব তখন আলটিমেটলি আমার যেটা থাকবে যে এই এই এগুলো হচ্ছে আমি এইভাবে বাদ দিলাম, তাহলে থাকবে হচ্ছে ডিডিএক্স। তাহলে দেখেন আমার থাকবে হচ্ছে ডিডিএক্স না ডেল ডেল এক্স, কি হবে ডেল ডেল এক্স। ডেল ডেল এক্স এর সাথে আমি গুণ দিব হচ্ছে এইটা যে হচ্ছে 4x মাইনাস ওয়াই প্লাস হচ্ছে 2z। আচ্ছা, সো এরপরে সূত্রের মাইনাস, এরপরে হচ্ছে আমার এইটা হুইচ ইজ হচ্ছে আমার ডেল ডেল জেড, এটার সাথে গুণ হবে হচ্ছে এইটা, তাহলে এক্স প্লাস 2y প্লাস হচ্ছে 4z, ব্র্যাকেটটা কমপ্লিট করে দিলাম। এরপরে প্লাস কে ভেক্টর নিয়ে এরপরে আমাকে এই পোর্শনটা এবং এই পোর্শনটা বাদ দিতে হবে, এই পোর্শন এবং এই পোর্শন হচ্ছে আমাকে বাদ দিতে হবে। সো এই পোর্শন এবং এই পোর্শন যদি বাদ দেই তাহলে এটার সাথে এইটা গুণ মাইনাস এটার সাথে এইটা গুণ। সো আসেন পরবর্তী পৃষ্ঠা এটা আমরা লিখে ফেলি, আমাদের কষ্টের কাজ প্রায় শেষ। এখানে হবে হচ্ছে ডেল ডেল এক্স ইন্টু হচ্ছে 2x মাইনাস 3y মাইনাস জেড
এবার মাইনাস মাইনাস এটার সাথে এটা করলাম, মাইনাস হচ্ছে কি থাকবে কি থাকবে, এই কম্পোনেন্ট বাদ দিলে ডেল ডেল ওয়াই থাকবে হচ্ছে ডেল ডেল ওয়াই অফ কি, ডেল ডেল ওয়াই সাথে গুণ হবে হচ্ছে এইটা। সো এটা যদি আমার গুণ হয় এটা হবে হচ্ছে আমার এক্স 2y প্লাস 2y প্লাস হচ্ছে 4z। এই যে দেখেন এই লাইনটা লেখাটা কিন্তু একটু কষ্টকর। লাইনটা কত বড়, লাইনটা শুরু হয়েছে এখান থেকে, লাইনটা শেষ হয়েছে এইখানে। এবার আসলে আমরা ক্যালকুলেশন গুলা করব, এবার আমরা ক্যালকুলেশন গুলা করব। তো আই কে আমি আই এর মতো রাখলাম, আই কে আমি আই এর মতো রাখলাম, এবার কাজগুলো আমি করব। দেখেন ওয়াই রেসপেক্টে আমরা কেবলমাত্র ওয়াই কে ডিফারেন্সিয়েট করতে পারবো, এক্স কে এবং জেড কে কখনোই করতে পারবো না। ওয়াই রেসপেক্টে পার্শিয়াল ডিফারেন্সিয়েশনে এক্স এবং জেড কে কখনোই কখনোই ডিফারেন্সিয়েশন করা যায় না। তাহলে ডেল ডেল ওয়াই রেসপেক্টে মাইনাস ওয়াই কে আমরা ডিফারেন্সিয়েশন করলে কত পাবো মা, -1 পাবো। স্যার কি লিখবো এখানে, -1। এরপরে এই যে এইটা, এরপর আসতে হচ্ছে এইটা, ওকে। এখন 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 আমরা ডিজেড এর সাপেক্ষে এই এক্স এবং ওয়াই কে জীবনেও ডিফারেন্সিয়েশন করতে পারবো না, জীবনেও ডিফারেন্সিয়েশন করতে পারবো না। যদি ডিফারেন্সিয়েশন করতে না পারি তাইলে ডেল ডেল জেড এর সাপেক্ষে আমরা কেবলমাত্র ডিফারেন্সিয়েশন করতে পারবো হচ্ছে মাইনাস জেড কে। তাহলে মাইনাস জেড কে ডিফারেন্সিয়েশন করলে হবে -1, কিন্তু এইখানে একটা মাইনাস আছে, এই মাইনাসের সাথে ওই মাইনাস মিলে হয়ে যাবে হচ্ছে +1। এরপরে আমাদের আছে হচ্ছে মাইনাস জে ভেক্টর। এরপরে এক্স এর রেসপেক্টে আমরা এই ওয়াই এবং জেড কে কখনোই ডিফারেন্সিয়েশন করতে পারবো না। তাহলে 4x কে আমি যদি ডিফারেন্সিয়েশন করি, 4x কে ডিফারেন্সিয়েশন করলে আমরা পাবো হচ্ছে 4। এরপরে বাচ্চা যদি আমরা জেড এর রেসপেক্টে করি, এক্স এবং ওয়াই কে করতে পারবো না। এই যে 4 আছে, 4 কে আমরা 4z কে করলে পাবো হচ্ছে 4, এখানে একটা মাইনাস আছে, তাহলে আলটিমেটলি এটা হয়ে যাবে হচ্ছে, এটা আলটিমেটলি হয়ে যাবে, আচ্ছা মাইনাস মাইনাস থেকে প্লাস হয়ে যাবে, একটা সেকেন্ড দেখি তো, আহ এটা তাকায় দেখি, দাঁড়াও ভালো করে একটু দেখি তো। এখানে আমার আছে হচ্ছে -z, তো আমি এখানে -z দিয়েছি, দেওয়ার পরে এখানে আমি এক্স এর রেসপেক্টে হচ্ছে 4x এ করে 4 পেয়েছি, ঠিক আছে। তো এরপরে 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 তো এরপরে আমার আলটিমেটলি এখানে মাইনাস, দেখো মাইনাস ডিজেড এর সাপেক্ষে আমরা এক্স এবং 2y কে ডিফারেন্সিয়েট করতে পারবো না, 4z কে করতে পারবো। সো নরমালি আমরা ডিজেড এর সাপেক্ষে 4z কে করলে পাবো হচ্ছে 4, আর এখানে একটা মাইনাস আছে। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে -4, এখান থেকে আমরা পাবো হচ্ছে -4। সো এখান থেকে আমরা পাবো হচ্ছে -4 টাইপের কিছু একটা। অথবা আমরা একটা কাজ করতে পারি, এইখানে একটা মাইনাস কমন নিয়ে, এখানে একটা মাইনাস কমন নিয়ে এইখানে আমরা প্লাস বানিয়ে দিতে পারি। তো এইখানে প্লাস বানিয়ে নিলে এখানে আমরা ডিরেক্ট কিন্তু মাইনাস দিতে পারবো। আচ্ছা, এরপরে আমার আসবে হচ্ছে কে ভেক্টর। এইখানে আমরা ওয়াই এবং জেড কে কখনো এক্স এর রেসপেক্টে করতে পারবো না। যদি করতে না পারি, এই ডেল ডেল এক্স এর সাপেক্ষে 2x কে করলে আমরা পাবো হচ্ছে 2, এবং এই ডেল ডেল ওয়াই সাপেক্ষে এক্স এবং জেড কে আমি করতে পারবো না, করতে না পারলে ওয়াই কে করতে পারবো। তো ওয়াই কে করলে আমরা পাবো হচ্ছে 2, আর এখানে যতটা মাইনাস আছে তো এটা হয়ে যাবে হচ্ছে -2। সো বাচ্চা তুমি দেখো এটা কি থাকতেছে, এখানে থাকতেছে হচ্ছে 0i ভেক্টর, এখানে থাকতেছে হচ্ছে 0j ভেক্টর, এইখানে আমার থাকতেছে হচ্ছে 0k ভেক্টর। এইটাই কিন্তু আমার থাকতেছে, এইটাই কিন্তু আমার থাকতেছে। তো আলটিমেটলি এটা আসলে কি ভেক্টর, এটা আসলে 0 ভেক্টর। তো যেহেতু আমি আমার কার্লের মানটা বা কার্ল অফ এ ভেক্টরের মানটা 0 পেয়েছি, কি পেয়েছি, 0 পেয়েছি, সুতরাং আমি বলতে পারি, সুতরাং আমি বলতে পারি আমার যে এ ভেক্টরটা আছে, এই ভেক্টরটা কেমন, একটা অঘূর্ণনশীল বা সংরক্ষণশীল, অঘূর্ণনশীল, তাই তো, অঘূর্ণনশীল বা হচ্ছে সংরক্ষণশীল। বোর্ডের গুলো দেখাবো, বোর্ডের গুলো দেখাবো, বোর্ডের গুলো দেখাবো, পেইন নেই। এগুলো আগে শেষ করেন, বোর্ডের গুলো দেখাবো, পেইন নেই। তার আগে বলেন যে বুঝতে পারছেন কিনা, কোনো কোয়েশ্চেন বা কনফিউশন আছে কিনা। কোনো কোয়েশ্চেন বা কনফিউশন থাকলে এখনই বলেন। দুইটা ম্যাথ আমরা করাইছি, খুবই ভালো স্ট্যান্ডার্ডের ম্যাথ করাইছি, এরপরে অন্তত এগুলাতে কোনো প্রবলেম হওয়ার কথা না। আমি টাইম দিলাম, একটু জানান আমাকে। বোর্ডের গুলো করাবো, সমস্যা নেই, বোর্ডের গুলো কেন করাবো না, অবশ্যই করাবো।
ওকে, ভেরি গুড, কনগ্রাচুলেশনস, ভেরি গুড। তো দেখেন, আমি আজকে ক্লাসের শুরুতে আমি বলছি যে আজকে আমরা ডিফারেন্সিয়েশন দিয়ে শুরু করব। ডিফারেন্সিয়েশন একটুখানি দেখায়া আমরা পার্শিয়াল ডিফারেন্সিয়েশন চলে যাব। ওই যে ক্লাসের শুরুতে আমরা ডিফারেন্সিয়েশন এবং পার্শিয়াল ডিফারেন্সিয়েশন আপনাকে বুঝাইছি, এই জন্য এই ম্যাথগুলো কিন্তু বুঝতে আমাদের অনেক ইজি হয়েছে। যদি আমরা ওই ডিফারেন্সিয়েশন এবং পার্শিয়াল ডিফারেন্সিয়েশন না বুঝে আসতাম, এই ম্যাথগুলো এত ইজিলি আমরা করতে পারতাম না। ওকে, সো এখনকার আমাদের যে টপিক সেটা হচ্ছে দি কোজাইন। এখনকার আমাদের যে টপিক সেটা হচ্ছে দি কোজাইন। আচ্ছা, এখন কথা হচ্ছে স্যার দিক কোজাইন এটা আবার কি? ধরেন, এটা বোঝার আগে আমরা বললাম আমার কাছে একটা ভেক্টর আছে, সেটা হচ্ছে এ ভেক্টর। সো এ ভেক্টরটাকে আমরা খুব ইজিলি এ এক্স আই ভেক্টর, এ ওয়াই জে ভেক্টর, এ জেড কে ভেক্টর এইভাবে প্রকাশ করলাম। আমার কাছে একটা ভেক্টর আছে, ভেক্টরটাকে আমি 3D স্থানাঙ্ক ব্যবস্থায় এইভাবে হচ্ছে রিপ্রেজেন্ট করলাম। আচ্ছা, এখন কথা হচ্ছে স্যার এটা রিপ্রেজেন্ট করে লাভ হয়েছে কি? তো একটু দেখেন, দেখাই, কোনো পেইন নেই, আমি ভালো করেই বুঝাবো আপনাকে, কোনো সমস্যা নাই। আচ্ছা, তো 3D স্থানাঙ্ক ব্যবস্থায় আমার যদি তিনটা অ্যাক্সিস থাকে, আমি ধরে নিলাম আমার হচ্ছে এটা এক্স অ্যাক্সিস, এইটা ওয়াই অ্যাক্সিস এবং এটা হচ্ছে জেড অ্যাক্সিস। তো আমরা জানি এক্স অ্যাক্সিস বরাবর আমার ক্রিয়া করে হচ্ছে আই হ্যাট, ওয়াই অ্যাক্সিস বরাবর আমার ক্রিয়া করে হচ্ছে জে হ্যাট এবং জেড অ্যাক্সিস বরাবর আমার ক্রিয়া করে হচ্ছে কে হ্যাট বা কে ক্যাপ। এগুলো একদমই বেসিক কথাবার্তা, এগুলা একদমই বেসিক কথাবার্তা। তো আমরা ধরে নিলাম যে আমার এই যে 3D স্থানাঙ্ক ব্যবস্থার মধ্যে এইখানে একটা ভেক্টর আছে, ঠিক এই বরাবর একটা ভেক্টর আছে, এই বরাবর একটা ভেক্টর আছে এবং এই ভেক্টরটাকে আমি বললাম হচ্ছে এ ভেক্টর। এই ভেক্টরটাকে আমি কি বললাম বাচ্চা? এই ভেক্টরটাকে আমি বললাম হচ্ছে এ ভেক্টর। এখন তুমি একটা কথা আমাকে বলো, এটা যদি আমার এ ভেক্টর হয়, তাহলে এই যে এ ভেক্টরটা এক্স এক্সিসের সাথে একটা কোণ তৈরি করছে, এই ভেক্টরটা ওয়াই এক্সিসের সাথে একটা কোণ তৈরি করছে, এই ভেক্টরটা, দাঁড়াও সুন্দর করে আঁকাবো, এই ভেক্টরটা জেড এক্সিসের সাথে একটা অ্যাঙ্গেল বা কোণ তৈরি করছে, করছে কিনা আমাকে বলো। এই যে আমি একটা 3D স্থানাঙ্ক ব্যবস্থা একটা ভেক্টর এ নিলাম, সেটা এক্স এক্সিসের সাথে একটা কোণ তৈরি করছে, ওয়াই এক্সিসের সাথে একটা কোণ তৈরি করছে, জেড এক্সিসের সাথে একটা কোণ তৈরি করছে। তো এক্স এক্সিসের সাথে যে কোণটা তৈরি করছে এটাকে আমরা বললাম থিটা এক্স, ওয়াই এক্সিসের সাথে যেই কোণটা তৈরি করছে এটাকে বললাম থিটা ওয়াই এবং জেড এক্সিসের সাথে যেই কোণটা তৈরি করছে এইটাকে আমরা বললাম হচ্ছে থিটা জেড। এটাকে আমরা বললাম হচ্ছে থিটা জেড। তাহলে একটা এ ভেক্টর এক্স ওয়াই এবং জেড এক্সিসের সাথে যথাক্রমে যে কোণগুলা তৈরি করে সেই কোণগুলা এই ডায়াগ্রাম বা চিত্রের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। তো এখন কথা হচ্ছে স্যার এই কোণগুলা আমি কেমনে বের করতে পারি? তো আমরা প্রথমত আগে এ ভেক্টরের মান ভেক্টরটা একটু বের করা শিখি। আমার একটা ভেক্টর যদি এই এ ভেক্টর হয়, এটা মান ভেক্টর কি হবে? এটার মান ভেক্টরটা কেমনে হবে? মান ভেক্টরটা হবে হচ্ছে রুট ওভার আই এর সহগের স্কোয়ার, জেড এর সহগের স্কোয়ার এবং হচ্ছে কে এর সহগের স্কোয়ার। কারণ কোন একটা ভেক্টরের যে মান ভেক্টর সেটা এইভাবেই বের করতে হয়, সেটা এইভাবেই হচ্ছে বের করতে হয়, তাই না? কোনো প্রবলেম নাই। আচ্ছা, তাইলে 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 এখন কত হচ্ছে স্যার? তাহলে এখন আমরা কি করব? এখন দেখো, এই যে আমার একটা এ ভেক্টর আছে, এই ভেক্টরের কিন্তু তিনটে উপাংশ থাকবে। এই এ ভেক্টরের এক্স অক্ষ বরাবর যে উপাংশ থাকবে এটাকে আমরা বললাম হচ্ছে এক্স, এরপরে ওয়াই অক্ষ বরাবর এটা যেই কম্পোনেন্ট থাকবে এটাকে বলবো এ ওয়াই এবং এটা জেড অক্ষ বরাবর যে কম্পোনেন্ট থাকবে এটাকে আমরা বললাম হচ্ছে
এ জেড। ঠিক আছে, তাইলে এখন 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 এই যে তোমার এ এবং এ এক্স, এই যে তোমার এ এবং এ এক্স আছে, এটা নিয়ে তুমি একটু ঠান্ডা মাথায় চিন্তা করবা, এটা নিয়ে তুমি একটা ঠান্ডা মাথায় চিন্তা করবা। দেখো কেমনে এখন কথা, স্যার কেমনে চিন্তা করবা, দেখো পেইন নাই, আমি আছি তো, তোমার চিন্তা ইজি করে দেওয়ার জন্য আমি তো আছি, তোমার চিন্তাটাকে ইজি করে দেওয়ার জন্য স্যার তো আছি, সমস্যা কি? এইখানে একটা ত্রিভুজ তৈরি হয়েছে না বাচ্চা? দেখো তো এখানে একটা ত্রিভুজ তৈরি হয়েছে কিনা, দেখাচ্ছি আমি তোমাকে। দেখো তো বাচ্চা, এই ত্রিভুজটা তুমি দেখতে পাচ্ছ কিনা? দেখো তো বাচ্চা, এই ত্রিভুজটাকে আমি কি এখানে আনছি কিনা? অবশ্যই। এখন স্যার যদি বলি এই যে থিটা এক্স কোনটা আছে, এটাকে আমরা বললাম হচ্ছে কস থিটা এক্স। এখন কস থিটা মানে কি বাচ্চা? কস থিটা মানে হচ্ছে কি ভূমি ডিভাইড বাই অতিভুজ। কস থিটা সমান সমান যদি ভূমি ডিভাইড বাই অতিভুজ হয়, তাহলে স্যার কি এটাকে আমি এইভাবে লিখতে পারি কিনা? তো আমরা একটা কাজ করব, এই ভেক্টরের হচ্ছে মানটা বের করে ফেলবো, মানটা বের করে ফেললে এটা হচ্ছে এরকম হয়ে যাবে, মান ভেক্টরটা বের করে ফেললে এটা হচ্ছে এরকম হয়ে যাবে। তাইলে এই যে, তাইলে দেখো তো এরকম হবে কিনা, যে আমার এই যে এই কোণটা যদি থিটা হয় বা থিটা এক্স হয়, তাইলে এটাকে আমরা cos থিটা এক্স ইকুয়াল এক্স ডিভাইড বাই এ ভেক্টর হচ্ছে বলতে পারবো। তাইলে দেখো এটা যদি লিখতে পারি, তাহলে চিত্র হতে স্যার কি লিখতে পারবো? চিত্র হতে স্যার লিখতে পারবো যে cos থিটা এক্স ইকুয়াল টু কি ভাইয়া? cos থিটা এক্স ইকুয়াল টু হচ্ছে আমার যেটা আমরা একটু আগে হচ্ছে খুব ইজিলি বের করলাম, ভূমি ডিভাইড বাই অতিভুজ। তো ভূমির মানটা আছে হচ্ছে আমার এক্স, আর অতিভুজের মানটা কি আছে? অতিভুজের মানটা আছে হচ্ছে এইটা। এখান থেকে স্যার যদি থিটা এক্স এর মানটা বের করি, থিটা এক্স এর মানটা হবে হচ্ছে কজ ইনভার্স এ এক্স ডিভাইড বাই হচ্ছে এ ভেক্টর। এখন কত হচ্ছে স্যার? তাহলে থিটা ওয়াই থিটা জেড এর মান কি হবে? আর কি কষ্ট করে ত্রিভুজ আঁকার দরকার আছে? তুমি লিখবা একই ভাবে পাই থিটা ওয়াই ইকুয়াল কজ ইনভার্স এ ওয়াই ডিভাইড ভাগ হচ্ছে এ ভেক্টর। এরপরে আমার থিটা জেড ইকুয়াল কজ ইনভার্স এ জেড ডিভাইড ভাগ হচ্ছে এ ভেক্টর। তাহলে দেখো এইভাবে আমরা দিক কোসাইন অ্যাপ্লাই করে বা দিক কোসাইনের মাধ্যমে আমরা চাইলে কোন একটা ভেক্টর 3D স্থানাঙ্ক ব্যবস্থায় এক্স অক্ষ বরাবর কতটুকু অংশ ছেদ করছে, ওয়াই অক্ষ বরাবর কতটুকু অংশ ছেদ করছে, জেড অ্যাক্সিস বরাবর কতটুকু অংশ ছেদ করছে, সব কিছু ইচ অ্যান্ড এভরিথিং বের করতে পারি, ইচ অ্যান্ড এভরিথিং বের করতে পারি। তো দেখি কোনো কোশ্চেন আছে কিনা। ওকে, কোনো কোশ্চেন নাই, ফাইন। তো তোমার যদি কোনো কোশ্চেন না থাকে আমরা একটা ম্যাথ করাবো, ম্যাথ করানোর পরে আবার হচ্ছে এখানে আসবো। আচ্ছা, তো আমরা একটা ম্যাথ করায় দিই, ম্যাথ করায় জিনিসটা আরো ইজিলি বুঝাই দিব, পেইন খাওয়ার কোনো রিজন নাই। সো আমাকে বলছে একটা ভেক্টর আছে হচ্ছে এস ভেক্টর, এবং এস ভেক্টরের মানটা হচ্ছে 5i ভেক্টর মাইনাস 6j ভেক্টর প্লাস 7k ভেক্টর। আচ্ছা, বলছে ওকে 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 ওকে। সো এখান থেকে আমাকে বলছে যে এই ভেক্টরটি অক্ষত্রয়ের সাথে কি কি কোণ উৎপন্ন করে। আচ্ছা, তাহলে এস ভেক্টরটি অক্ষত্রয় সো এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন, একটা ভেক্টর দেওয়া আছে, এই ভেক্টরটা অক্ষত্রয়ের সাথে কি কি কোণ তৈরি করে। সো আমরা জানি এটা হবে থিটা এক্স, এটা হবে থিটা ওয়াই, এটা হবে হচ্ছে থিটা জেড। সো এগুলা বের করার নিয়মটা কি? এগুলা বের করার যে নিয়ম, কজ ইনভার্স কজ ইনভার্স কজ ইনভার্স। সো এখানে হবে হচ্ছে আমার এস এক্স ডিভাইড ভাগ হচ্ছে এস ভেক্টরের মান ভেক্টর, এখানে হবে এস ওয়াই ডিভাইড ভাগ হচ্ছে এস ভেক্টরের মান ভেক্টর, এখানে হবে এস জেড
ডিভাইড ভাগ হচ্ছে এস ভেক্টরের মান ভেক্টর। সো এইগুলো আমরা কেমনে বের করতে পারি? সো আমরা একটু হচ্ছে রাফ নিব। সো রাফ নেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি এস ভেক্টরে যে মানটা আছে সেটা হচ্ছে 5i ভেক্টর মাইনাস 6j ভেক্টর প্লাস 7k ভেক্টর, তাই না? এগুলাই তো, দেখো তো ভালো করে দেখো তো, হ্যাঁ এগুলাই আছে। একটু সুন্দর করে লিখি 7k ভেক্টর। তাহলে এখান থেকে আমরা এস ভেক্টরের মান ভেক্টরটা যদি বের করতে চাই, রুট ওভার 5 স্কোয়ার মাইনাস 6 স্কোয়ার 7 স্কোয়ার, তাহলে 25 কি কি হবে দেখি তো, 25 36 49। তো এটাই হচ্ছে আমার মান ভেক্টর বা এস ভেক্টরের মান। তো আলটিমেটলি বা ফাইনালি আমাদের এস ভেক্টর যেটা সেটার মানটা হবে হচ্ছে রুট ওভার 110, মানে 110। আচ্ছা, তো এরপরে আমার এস এক্স এর মানটা কত, এস ওয়াই এর মানটা কত, এস জেড এর মানটা কত? আসলে এস এক্স এস ওয়াই এবং এস জেড কি নির্দেশ করে? এস এক্স এস ওয়াই এবং এস জেড নির্দেশ করে যে ওই যে আমার এস নামক যে ভেক্টরটা আছে সেই এস নামক ভেক্টরের এস নামক ভেক্টরের এক্স এর উপাংশ কত, ওয়াই এর উপাংশ কত, জেড এর উপাংশ কত। এক্স এর উপাংশ আছে 5, ওয়াই এর উপাংশ আছে -6, জেড এর উপাংশ আছে 7। এস এক্স এর মানটা হবে 5, এস ওয়াই এর মানটা হবে -6, জেড এর মানটা হবে হচ্ছে 7। তো স্যার যদি বসায় দেই, সব জায়গায় আগে কজ ইনভার্স বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর একটা টান দিলাম, প্রত্যেকটার নিচে হবে হচ্ছে 110, এইটার নিচে হবে হচ্ছে 110, এইটার নিচে হবে হচ্ছে 110। সো এইখানে হবে হচ্ছে আমার 5, এইখানে -6, এখানে হচ্ছে 7। তো আপনি চাইলে এই তিনটে অ্যান্সার লিখতে পারেন, আর আপনার যদি মনে হয় যে না স্যার আমার কাছে ক্যালকুলেটর আছে, এই পুরাটা ক্যালকুলেটরে বসাবেন, এই পুরাটা ক্যালকুলেটরে বসাবেন, এই পুরাটা ক্যালকুলেটরে বসাবেন, বসিয়ে তিনটা মান বের করে ফেলবেন এবং ওই তিনটা মান হবে এক্স ওয়াই এবং জেড অক্ষের সাথে উৎপন্ন কোণের মান। সো এটা বুঝছেন কিনা একটু জানান। আচ্ছা, যদি বুঝে থাকেন আমাদের ভেক্টর চ্যাপ্টারের আর শুধুমাত্র নদী নৌকা বাকি আছে। তো আসলে আজকে সময়টা অনেক সংক্ষিপ্ত, তো আজকে আমরা চাইলেও নদী নৌকা শুরু করতে পারবো না। তো নেক্সট ক্লাসে আমরা নদী নৌকার উপরে আপনার টোটাল আধা ঘন্টা হচ্ছে বেসিক কনসেপ্ট বুঝিয়ে ম্যাথ প্র্যাকটিস করাই দিলে 30 থেকে 45 মিনিটের মধ্যে আমি আপনাকে নদী নৌকার বস বানিয়ে দিব। তা আজকে আর আমি নদী নৌকায় যাব না, আজকে হচ্ছে আমি আরো দুই একটা ম্যাথ প্র্যাকটিস করে আজকে লেকচারটা শেষ করব। আমরা এখন হচ্ছে এইচএসসি তে আসতে পারে এমন কিছু ম্যাথ প্র্যাকটিস হচ্ছে করব, এবং কালকে হচ্ছে আমি চেষ্টা করব ভেক্টরের হচ্ছে একটা সমাপ্তি দেওয়ার জন্য। কালকে বলতে কি, কালকে ক্লাস আছে না, পরশু দিন নাকি? ক্লাস তো মনে হয় পরশু দিন, তাই না? পরশু হচ্ছে ভেক্টরের একটা ইতি টানার আমি চেষ্টা করব। আচ্ছা, আসলে আমরা একটু ম্যাথ প্র্যাকটিস করি। তো শুরুতে আমি হচ্ছে আপনাকে ভালো কিছু ম্যাথ প্র্যাকটিস করাই দিব যেগুলা পরীক্ষায় আসার মতো। আসেন আমরা একটু ম্যাথ প্র্যাকটিসে চলে যাই। তো আমাকে শুরুতে যেই ম্যাথটা বলছে ভেক্টর দিয়ে, যে প্রুভ দ্যাট এ ভেক্টর ক্রস বি ভেক্টর হোল স্কোয়ার প্লাস এ ভেক্টর ডট বি ভেক্টর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ ভেক্টরের স্কোয়ার বি ভেক্টরের স্কোয়ার। এটা হচ্ছে আমাকে প্রমাণ করতে হবে, এটা হচ্ছে আমাকে প্রমাণ করতে
হবে। এবং এটা খুব ভালো একটা ম্যাথ, আসলে সেন্টি খাওয়ারও কিছু নাই, খারাপ লাগারও কিছু নাই, এবং ম্যাথটা অ্যাকচুয়ালি অনেক সুন্দর। ম্যাথটা অ্যাকচুয়ালি অনেক সুন্দর এবং বোঝার অনেক জিনিসপাতি কিন্তু এই ম্যাথের মধ্যে আছে। সো ভেক্টর দিয়েও আসলে অনেক জোস জোস ম্যাথ করা পসিবল। সো আসেন এই ম্যাথটা হচ্ছে আমি আপনাকে সলভ করিয়ে দিচ্ছি যে কিভাবে এই ম্যাথটা হচ্ছে আমরা প্রুভ করতে পারি, যে বাম পক্ষ এবং ডান পক্ষকে কিভাবে আমরা প্রমাণ করতে পারি। তো আসেন এই ম্যাথটা সলভ করতে গেলে প্রথমে হচ্ছে আমাকে লেফট হ্যান্ড সাইড নিতে হবে। সো আসেন আমি যে লেফট হ্যান্ড সাইড হচ্ছে নেই, লেফট হ্যান্ড সাইডে আমার কি আছে কি আছে কি আছে, আছে হচ্ছে আমার এ ভেক্টর ক্রস বি ভেক্টরের হোল স্কোয়ার প্লাস এ ভেক্টর এবং বি ভেক্টর যে ডট গুণফল আছে সেটা হোল স্কোয়ার, এবং এইটাই আমার কি বলতো, এইটাই হচ্ছে আমার লেফট হ্যান্ড সাইড। সো এখন আমি তোমাকে কি পড়াইছি, যে দুইটা ভেক্টরের ডট আমি যদি করি, দুইটা ভেক্টর ডট করলে ওইখান থেকে হচ্ছে এ বি কস থিটা, আর দুইটা ভেক্টরে তুমি যখন ক্রস গুণ করবা ওইখান থেকে তুমি পাবা হচ্ছে এ বি সাইন থিটা। আচ্ছা, তাহলে এইখানে আমি এটার উপরে যদি স্কোয়ার করে দেই, এটার উপরে যদি স্কোয়ার করে দেই, তাহলে এই পুরোটার উপরে স্কোয়ার চলে আসবে, এই পুরোটার উপরে হচ্ছে স্কোয়ার চলে আসবে। তাহলে বাচ্চা দেখো এই যে জিনিসপাতিগুলো একটু ডান পাশে আমি লিখলাম, বেসিক একদমই বেসিক জিনিসপাতি, এগুলো যদি তুমি লেখো তাহলে এ ক্রস বি হোল স্কোয়ার, এ বি সাইন থিটা, এটা হবে হচ্ছে এ বি সাইন থিটা হোল স্কোয়ার প্লাস এখানে হবে হচ্ছে এ বি কস থিটা হোল স্কোয়ার। তাহলে দুই পাশ থেকে আমরা এ স্কোয়ার বি স্কোয়ার কমন নিয়ে লিখতে পারবো হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস হচ্ছে কজ স্কোয়ার থিটা। এখান থেকে আমার শুধুমাত্র কি থাকবে, এ স্কোয়ার বি স্কোয়ার থাকবে। এখান থেকে কেবল এবং কেবলমাত্র আমাদের কি থাকবে, এ স্কোয়ার বি স্কোয়ার হচ্ছে থাকবে। আচ্ছা, এবার আমরা নিব হচ্ছে রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড। ওকে, তো রাইট হ্যান্ড সাইডে আমার কি আছে, এ ভেক্টরের স্কোয়ার, এরপরে হচ্ছে বি ভেক্টরের স্কোয়ার। এখন এ ভেক্টর এবং বি ভেক্টর, দেখো আমি তোমাকে বুঝাই, এটা ধরো যে আমার একটা এ ভেক্টর, তাহলে এ ভেক্টরের মান কি মাঝে মাঝে নেগেটিভ হইতে পারে না? অবশ্যই হইতে পারে, ইয়েস অর নো? এ ভেক্টর কি নেগেটিভ হইতে পারে, ইয়েস অর নো? অবশ্যই হইতে পারে। প্রথম লেকচারই পড়াইছি বাচ্চা, প্রথম লেকচারই পড়াই, দেখো যে এইখানে আমার এটা যদি একটা ভেক্টর হয়, তার বিপরীতে আমার আরেকটা ভেক্টর থাকতে পারে, এবং এই ভেক্টরটা যদি আমার এই ভেক্টর হয়, এই ভেক্টরটা আমার নিঃসন্দেহে হবে মাইনাস এ ভেক্টর। তাইলে ভেক্টর কিন্তু পজিটিভ নেগেটিভ দুইটাই হইতে পারে। কিন্তু কোন একটা ভেক্টরের উপরে, কোন একটা ভেক্টরের উপরে আমি যখন, বা কোন একটা ভেক্টরকে আমি যখন মডুলাসের মধ্যে রাখবো, একটা ভেক্টর মডুলাসের মধ্যে থাকলে তার নেগেটিভ ভ্যালু কখনোই আসে না, মডুলাস শুধুমাত্র পজিটিভ ভ্যালু হচ্ছে গ্রহণ করে। তাহলে এই যে এইটাকে আমি কি লিখতে পারবো, এইটাকে আমি লিখতে পারবো হচ্ছে এ স্কোয়ার। তাহলে আলটিমেটলি মডুলাস যেহেতু নেগেটিভ ভ্যালু গ্রহণ করে না, তাহলে এইটার পরিবর্তে আমি লিখতে পারবো এ স্কোয়ার, এবং এইটার পরিবর্তে আমরা লিখতে পারবো হচ্ছে বি স্কোয়ার। তাহলে এখান থেকে আমার যেহেতু লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইড, এখান থেকে আমি বলতেই পারি যে প্রুভড। ছোট্ট একটা ম্যাথ বাট সুন্দর, ছোট্ট একটা ম্যাথ বাট হচ্ছে সুন্দর। এইবার আমি তোমাকে চেষ্টা করব ভেক্টরের আমার সব থেকে পছন্দের প্রবলেমটা তোমাকে করায় দেওয়ার জন্য। ভেক্টরের তো অনেক প্রবলেমই আছে, অনেক টিচারই অনেক প্রবলেম করায়, সো এইটাও ইম্পর্টেন্ট। আচ্ছা, এটা হচ্ছে বোর্ড কোশ্চেন সলভ করার সময় করাবো। দুইটা আমার ফেভারিট প্রবলেম আছে, তো দুইটা ফেভারিট প্রবলেমের মধ্যে একটা হচ্ছে বোর্ড কোশ্চেন সলভ করার সময় আমি তোমাকে করাবো, এখন হচ্ছে আমার আরেকটা সব থেকে ফেভারিট যেটা আছে এইটা করাবো। তো আসো এইটা তোমাকে একটু আমি সলভ করাই, ভেক্টর দিয়েই এত জোস জোস প্রবলেম সলভ করা যায়। দেখো এখন কত হচ্ছে স্যার, সেই প্রবলেমটা কেমন, ধরো ওকে ওকে একটু একে দেখাই, একে দেখাইলে বুঝতে ভালো হবে। ধরো এখানে একটা রাস্তা আছে, এখানে একটা রাস্তা আছে, ঠিক আছে? তো ভালো কথা, এখানে একটা রাস্তা আছে, তো রাস্তার মধ্যে ধরো যে একটা বল আছে, রাস্তার মধ্যে ধরো যে একটা বল বা চাকা, চাকা চাকা ছিল না, চাকা। তো এইটা এখানে হচ্ছে একটা পি পয়েন্ট দিয়ে দেই, বা এইভাবে বুঝাই, দাঁড়ো আর একটু নীল অন্য একটা কালার দিয়ে বুঝাই তাহলে বুঝতে ভালো হবে। তো এই যে এই পয়েন্টটা, এটাকে আমরা বললাম হচ্ছে পি পয়েন্ট, বা আরেকটু ভালো করেও লেখা যাবে, এটাকে আমরা বললাম হচ্ছে পি পয়েন্ট। আচ্ছা, এখানটা কি আছে, চাকা। তো চাকা কি হইতে থাকে, চাকা হচ্ছে এইভাবে এইভাবে ঘুরতে 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 সামনে আগায়। চাকা এইভাবে 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 গোল গোল করে ঘুরতে 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 সামনে আগায়।
চাকার হচ্ছে কি হয়, চাকার হচ্ছে একটা সরণ হয়। আচ্ছা, তাহলে চাকা হচ্ছে কি করে, চাকা হচ্ছে তোমার এইভাবে রোটেট করে। সো এটা আমি একটু অন্য কালার দিয়ে কি, চাকা হচ্ছে এইভাবে রোটেট করে, তাই না? চাকা হচ্ছে এইভাবে রোটেট করে। তো আমরা বললাম যে চাকাটা ঘুরতে 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 এই পজিশনে চলে আসছে, কথা আমার বুঝো। চাকাটা ঘুরতে 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 এই পজিশনে চলে আসছে। একটু গোল হয়নি, একটু কম গোল হয়েছে। আচ্ছা তুমি ধরে নাও এটা একটা গোল চাকা, তুমি ধরে নাও তাইলেই হবে, ওকে। তো ধরো যে এই চাকাটা এভাবে ঘুরতে 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 গড়াইতে গড়াইতে সরণ হইতে হইতে এইখানে আসছে। আচ্ছা, তাহলে এই যে চাকা, এই চাকার কি একটা ব্যাসার্ধ আছে না? এই চাকার ব্যাসার্ধটাকে আমি বললাম হচ্ছে আর, এবং চাকাটা ঘুরতে 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 এই যে পি নামক যে পয়েন্টটা আছে, এই পি নামক পয়েন্টটা ঘুরতে 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 এইখানে এসে হচ্ছে থামছে। আচ্ছা, তাইলে আমি বললাম চাকার যে ব্যাসার্ধটা আছে, ব্যাসার্ধের মানটা হচ্ছে 45 সেন্টিমিটার। তাহলে এই যে পি পয়েন্টে ঘুরতে 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 এইখানে এসে যে সে থামলো, তাইলে তার সরণ কতটুকু হইছে, সরণ কতটুকু হইছে সেই সরণটা হচ্ছে বের করে দিবা। এটা হচ্ছে আমার কোয়েশ্চেন। কোয়েশ্চেনটা বুঝছো? যেটা চাকা আছে, চাকাটা হচ্ছে জোস ভাবে ঘুরতে 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 একটা নির্দিষ্ট পজিশনে এসে থামে, তাইলে তার যে কি পরিমাণ সরণ হইছে সেই সরণটা হচ্ছে আমরা বের করব। চাকাটা হচ্ছে এই ছিল ঘুরতে 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 এইখানে এসে থামছে। তার এইখানে যে পি পয়েন্টটা ছিল সেই পি পয়েন্ট হচ্ছে এখন এইখানে। এইখান থেকে এখানে তার কি পরিমাণ সরণ হইছে বা কি ব্যাপার স্যাপার হইছে, এটা হচ্ছে আমরা দেখবো। এখন কথা হইছে যে স্যার এটা আমরা কেমনে বের করতে পারি বা কিভাবে বের করলে আমাদের জন্য হচ্ছে ইজি হবে। তো কোয়েশ্চেনটা আমরা আশা করি বুঝতে পারছি, কোয়েশ্চেনটা বুঝতে কোনো প্রবলেম হওয়ার কথা না। তো আমরা একটা কাজ করব, এই যে পয়েন্টটা দেখো, এই যে আমার পয়েন্টটা, এই পয়েন্টটার আমরা একটা নাম দিব। এই পয়েন্টের আমরা নাম দিলাম হচ্ছে এ, এই পয়েন্টের নাম দিলাম হচ্ছে এ। এরপরে এই যে পি পয়েন্টে যেখানে গেছে এই পয়েন্টের নাম দিলাম হচ্ছে বি, এই পয়েন্টের নাম দিলাম হচ্ছে বি। আচ্ছা, এবং এইখানে আমরা একটা পয়েন্ট আছে, এই পয়েন্টের নাম দিলাম হচ্ছে সি। এখন কত হচ্ছে স্যার এইসব পয়েন্টের নাম দিলে কি হবে? দেখো এই এ পয়েন্ট থেকে আমি বি পয়েন্টে একটা লাইন আঁকাইলাম, এরপরে বি পয়েন্ট থেকে সি পয়েন্টের উপরে, বি পয়েন্ট থেকে সি পয়েন্টের উপরে আমি একটা লম্ব আঁকলাম, ঠিক আছে? আঁকলাম। তো এই চাইলে আমি এইভাবে একটা সাদা ইয়া দিয়ে এখানে একটা ত্রিভুজ তৈরি করতে পারি। দেখো তো একটা ত্রিভুজ সাত চাইলে তৈরি করতে পারি কিনা। যেই চিত্রটা আমার দেওয়া ছিল সেই চিত্রের মধ্যে কিছু পয়েন্ট বসিয়ে দিলে আমি কিন্তু একটা ত্রিভুজ তৈরি করতে পারি। এখন কথা হচ্ছে স্যার ত্রিভুজ তৈরি করলে আপনার লাভ কি? আপনার কি কোনো কাজ নেই খায়া দেয়, আপনি বসে বসে ত্রিভুজ তৈরি করতেছেন? তো দেখো কেন ত্রিভুজ আমি তৈরি করছি সেটা আমি তোমার একটু বুঝাবো। তো এখন এই যে আমার বিসি আছে, এই যে আমার বিসি আছে, বিসি, এই বি, এই হচ্ছে বি পয়েন্ট, এই হচ্ছে সি পয়েন্ট। এই বিসি পয়েন্টটা হচ্ছে কার সমান? এই বিসি পয়েন্টটা হচ্ছে ব্যাসার্ধ আর এর সমান। তাহলে এইটা হবে হচ্ছে 45 সেন্টিমিটার। একটা জিনিস দেখো, এই হচ্ছে আমার একটা বৃত্ত, এই বৃত্তের এই কেন্দ্র থেকে এই অবধি যে ডিস্টেন্স, এটাই হচ্ছে কি আমার, এইটাই হচ্ছে আমার রেডিয়াস আর। তাহলে এই যে এই পয়েন্ট থেকে, আচ্ছা এত কিছু বোঝার দরকার নেই, একটা বৃত্ত আছে, বৃত্তের মধ্যে আমার হচ্ছে একটা রেডিয়াস আছে, রেডিয়াসটা হচ্ছে আমরা আঁকাইলাম। এখন তোমরা চিন্তা করে দেখো, এইখান থেকে আমরা যেটা লম্ব আঁকাই, এইখানে যে এইটা হয়, তাহলে এই যে এইটুক যেই আছে, এইটুক যেটা আছে এইখান থেকে যেটা লম্ব আঁকাই, এইটা হবে আর, এইটাও হবে আর। কারণ কি এই পুরোটা যদি ব্যাস হয়, এই পুরোটা যদি ব্যাস হয়, তাহলে এই যে এইখান থেকে এখানে এইটা হবে একটা ব্যাসার্ধ, এইখান থেকে এইটা হবে একটা ব্যাসার্ধ। মানে আমি তোমাকে যেটা বোঝাতে চাইছি, সরি, এই হচ্ছে একটা বৃত্ত, এই বৃত্তের এটা হচ্ছে আমার একটা ব্যাসার্ধ। তাহলে এই যে এইখান থেকে ঠিক এই অবধি যেটা আছে এইটা হবে আমার একটা ব্যাসার্ধ। তো এইটা তুমি যদি বুঝো তাহলে কেল্লা ফতে। তাহলে দেখো যে এইখান থেকে এই ডিস্টেন্সটা হবে হচ্ছে আমার ব্যাসার্ধ আর। আচ্ছা, তো আমরা যদি তাকায় দেখি এখানে একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে, এখানে এইভাবে একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে এ বি সি। তাইলে অতিভুজ স্কয়ার সমান সমান আমরা কি লিখতে পারবো? লম্ব স্কয়ার যোগ হচ্ছে ভূমি স্কয়ার। তো এই কাজটি আমরা করে ফেলি, আসেন।
এই কাজটি আমরা করে ফেলি। তো এই কাজটা যদি আমরা করে ফেলতে চাই, লিখতে পারবো অতিভুজ এবি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এসি স্কোয়ার ভূমি প্লাস বিসি স্কোয়ার হচ্ছে লম্ব। বিসি স্কোয়ার কি? বিসি স্কোয়ার হচ্ছে আমার লম্ব। তো এখানে আমার বিসির মানটা কত? বিসি এর মানটা হচ্ছে 45। তো এটা নিয়ে আমার প্যারা নাই, বাট আমার প্যারা হচ্ছে এসি নিয়ে। আমার প্যারা হচ্ছে এসি নিয়ে, যে এসির মানটা আমরা কেমনে বের করতে পারি। এখন এসি জিনিসটা আসলে কি দেখেন তো, এসি কোনটা? এসি হচ্ছে এই যে এসি হচ্ছে এইটা, তাই না? এসি হচ্ছে আমার এইটা। এখন এসির মানটা আমরা কেমনে বের করতে পারি? এখন এসির মানটা আমরা যদি বের করতে চাই, তাইলে আমরা কেমনে বের করতে পারি, সেটা হচ্ছে আমার ম্যাটার অফ কনসার্ন। সেটা হচ্ছে আমার ম্যাটার অফ কনসার্ন। তো আমরা একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখি যে এসির মানটা আমরা কেমনে বের করতে পারি। তো এসির মানটা আমরা যদি বের করতে চাই, এসির মানটা যদি আমরা বের করতে চাই, তাহলে আমরা কেমনে বের করতে পারি সেটা হচ্ছে আমরা চিন্তা করব। তো এসির মানটা দেখেন, আমরা তার আগে একটু জিনিস চিন্তা করে দেখি যে এটা যদি ব্যাসার্ধ আর হয়, তাহলে এইটা হবে ব্যাসার্ধ আর। এইখান থেকে এই ডিস্টেন্স যেটা আছে, এইটা হবে হচ্ছে আর, এইটা হবে হচ্ছে আমার আর। ঠিক আছে? তাহলে এই যে আমার পুরো চাকাটা আছে, এই যে ডিস্টেন্সটা, এটা কি পরিধি না? এখান থেকে শুরু করে এই অবধি যেটা আছে, এটা কি তার পরিধি বলে না? তাহলে পরিধি অবধি দেখেন, এইটুক ডিস্টেন্স হচ্ছে আমার আর, এইটুক ডিস্টেন্স হচ্ছে আমার আর, যেটাকে আমরা আর বলছি, যেটাকে আমরা হচ্ছে আর বলছি। আর এই যে চাকাটা আছে, এই চাকাটার একদম এই পয়েন্ট থেকে শুরু করে, ভালো করে দেখাই দেখো, এই চাকাটার এই পয়েন্ট থেকে শুরু করে এই অবধি, এই যে পুরা এই থেকে এই অবধি, এই থেকে এই অবধি যেটা আছে এটা হচ্ছে তার পরিধি। তাহলে পরিধি বরাবর তার যে ডিস্টেন্সটা থাকে, সেই ডিস্টেন্সটা কতটুক হয়? সেই ডিস্টেন্সটা হয় হচ্ছে আমার 2 পাই আর। সেটা হয় হচ্ছে আমার 2 পাই আর। আচ্ছা ঠিক আছে, 2 পাই হচ্ছে আর। এখন 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 আমি একটু যদি চিন্তা করে দেখি, একটু চিন্তা করে দেখি, আমার ডিস্টেন্স লাগবে কতটুকু? আমার ডিস্টেন্স লাগবে হচ্ছে এসি। এসি ডিস্টেন্স মানে কতটুকু? এসি ডিস্টেন্স মানে হচ্ছে এইখান থেকে এইটুকু। এইটুকুর মধ্যে এইটুকুর ডিস্টেন্সটা আমি পাইছি হচ্ছে আর, এইটুকুর ডিস্টেন্সটা আমি পাইছি হচ্ছে কত? 2 পাই আর। আমার বাকি কতটুকু ডিস্টেন্স? আমার বাকি হচ্ছে মাঝখানের এই ডিস্টেন্সটা। আমার বাকি হচ্ছে মাঝখানের এই ডিস্টেন্সটা। তো মাঝখানের এই ডিস্টেন্সটা আমি বের করতে পারি, মাঝখানের এই ডিস্টেন্সটা যদি আমি বের করতে পারি, তাহলে টোটাল আমার এসির জন্য যে ক্যালকুলেশন, এসির জন্য ক্যালকুলেশনটা হচ্ছে আমরা করে ফেলতে পারবো। আচ্ছা, তো এখন আমরা একটা জিনিস একটু যদি চিন্তা করি, একটা জিনিস যদি আমি একটু চিন্তা করি, ওকে ওকে ওকে। সো এইটাকে আমি যদি চাই, আটটা নিয়ে তো আমার মাথা ব্যথা নেই, আট তো আমার গেল, তো আমার এইখান থেকে হচ্ছে এই পুরো ডিস্টেন্স হচ্ছে লাগবে। সে পুরো ডিস্টেন্স হচ্ছে আমি বের করবো। সে পুরো ডিস্টেন্স যদি আমি বের করতে চাই, ওইটুকু আছে হচ্ছে আবার 2 পাই আর, যে 2 পাই আর হচ্ছে আমি নিলাম। এইটাকে আমরা যদি আহ আছে কত, তো এখান থেকে আমাদের মোটামুটি ভাবে, কোশ্চেনে তো আর কোনো ডেটা ছিল না, মোটামুটি ভাবে আমরা আর এর মানটা ছিল হচ্ছে 45 সেন্টিমিটার। আমি তো চেক করে নেই সবকিছু ঠিক আছে কিনা। হ্যাঁ, আর এর মানটা হচ্ছে 45 সেন্টিমিটার, পি এর মানটা হচ্ছে আমাকে বের করতে হবে। ওকে ফাইন। সো আমরা যদি একটু আপনাকে দেখাই, ধরেন এসির মানটা, এই যে আমাদের যে এসি এর মানটা আছে, এই এসি এর মানটা আমি যদি এইভাবে লিখি, 2 পাই আর ইন্টু হচ্ছে 0.75 প্লাস হচ্ছে আর, প্লাস হচ্ছে আর, তাইলে 2 পায়ের মান হচ্ছে 3.14, এবং আর যেটা আছে সেটার মানটা আমার কত? যদিও 45 সেন্টিমিটার দেওয়া আছে, তাই তো? কত দেওয়া আছে? 45 সেন্টিমিটার হচ্ছে আমার দেওয়া আছে। আচ্ছা ঠিক আছে, 45 সেন্টিমিটার যদি দেওয়া থাকে, তাহলে আর এর মানটা আমরা হচ্ছে 45ই হচ্ছে বসাবো। 2 × পাই × আর, 2 × পাই × আর এর মান হচ্ছে 45 ইন্টু হচ্ছে 0.5 প্লাস হচ্ছে আর এর মানটা হচ্ছে আমার 45। তো এই পুরাটারে যদি আমি ক্যালকুলেশন করি, এখান থেকে আমার এসির মানটা আসবে কত? এসির মানটা কত আসবে আমি জানি না, কিছু একটা আসবে। দেখেন আমি একটু বুঝাই আপনাকে, এটা আপনি ক্যালকুলেশন করলে এখান থেকে আপনার এসির মানটা কিছু একটা আসবে। এখান থেকে ক্যালকুলেশন করলে এসির মানটা হচ্ছে কিছু একটা আসবে। বা এটাকে আমি যদি চাই আর একটু, আচ্ছা একটা কাজ করে, তো প্যারা নাই, বুঝাবো, সমস্যা নাই। এই আচ্ছা, ধরেন এসির মানটা আমি পেয়ে গেছি। তো এসির মানটা যদি পেয়ে যাই, আমার লাগবে কি?
আমার লাগবে সরণ। এখন সরণ মানে কোনটা? সরণ মানে হচ্ছে যে এ পয়েন্ট থেকে এই যে বি পয়েন্টে যেটা গেছে এটাই আমার সরণ। কেন এইটি আমার সরণ কেন? পি পয়েন্টটা আমার ছিল এইখানে, পি পয়েন্টটা গেছে এইখানে, এই পি পয়েন্টটাকে আমরা এ দ্বারা প্রকাশ করছি, এই পি পয়েন্টটাকে আমরা বি দ্বারা প্রকাশ করছি, চাকাটা ঘুরতে 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 এইখানে আসছে, প্রকৃতপক্ষে সরণ হয়েছে হচ্ছে এ থেকে বি অব্দি যা আছে তা। তাহলে এ বি এটা হচ্ছে আমার লাগবে। এখান থেকে আমরা এ বি এর মানটা যদি বের করতে চাই, তা রুট ওভার রুট ওভার রুট ওভার রুট ওভার এই এসির যে মানটা আছে সেই এসির মানটা আপনি এখানে বসাবেন, বসিয়ে স্কোয়ার করবেন প্লাস বিসি। আচ্ছা, তো বিসি কোনটা, বিসি কোনটা, বিসি কোনটা? বিসি হচ্ছে আমার এই যে এইটুকু, বিসি হচ্ছে আমার এইটুকু, তাই না? ভালো করে দেখেন, বিসি হচ্ছে আমার কোনটুকু? বিসি হচ্ছে আমার এইটুকু। তাহলে এই যে আমার বিসি আছে, বিসির মানটা হচ্ছে দেওয়াই আছে, যেটা আমার ব্যাসার্ধের সমান, সেটা হচ্ছে 45। তো এইখান থেকে আপনি ক্যালকুলেশন করে এ বি এর মানটা হচ্ছে বের করবেন, এবং এ বি এর মানটা বের করার পরে এই ভ্যালুটা 261 কাছাকাছি, 261 সেন্টিমিটার কাছাকাছি কিছু একটা হচ্ছে ভ্যালু আসবে। আচ্ছা, তো এখন আপনার বাসায় কাজ আছে, এইটা একটু খুবই ট্রিকি একটা জিনিস, খুবই বোঝার জিনিস আছে। তো আমি চাই এটা একটু আপনি নিজে বাসায় চিন্তা করেন, না পারলে আমি করাই দিব। এটা আমি প্রথমত চাইবো আপনি নিজে বাসায় একটু চিন্তা করবেন। আপনি যদি তারপরও বের করতে না পারেন, তাহলে আমি সামনের ক্লাস হচ্ছে আপনাকে বুঝাই দিব যে ক্যালকুলেশনটা আমি কিভাবে করছি। এইটা আমার ইচ্ছা ছিল আপনাকে এইচডব্লিউ দেওয়ার জন্য, এটা আমার ইচ্ছা ছিল আপনাকে এইচডব্লিউ দেওয়ার জন্য, কিন্তু তারপরও পুরো ফরম্যাটটা হচ্ছে আমি আপনাকে দেখাই দিলাম যে কিভাবে ক্যালকুলেশনটা করতে হবে। তা আপনার জন্য বাসায় কাজ কি জানেন? আশা করি সবকিছু আপনি বুঝতে পারছেন। আপনি যেই জিনিসটা হয়তো বুঝতে নাই পারতে পারেন, যে এই যে এই পার্টটুকু, এই পার্টটুকু এসি বের করার ক্ষেত্রে এই পার্টটুকু, এরপরে এটা তো ক্যালকুলেশন, এটা তো মান, এই মান বসাবেন, এই মান বসাবেন। তো এইটা আমি কিভাবে লিখলাম, এইটা হচ্ছে আপনার বাসায় কাজ। যেটা যে গোল করে দিছি, এইটা আমি কিভাবে লিখলাম, এটা হচ্ছে আপনার বাসায় কাজ। এটা একটু আপনি চিন্তা করবেন যে কিভাবে লেখা যায়, ঠিক আছে? এটা আপনি একটু চিন্তা করবেন যে বাসায় কিভাবে লেখা যায়। এরপরে আমি আলটিমেটলি আপনাকে নেক্সট ক্লাসে হচ্ছে অ্যান্সার দিয়ে দিব যে এটা কিভাবে হয়েছে। আমি চাই আর কি, কারণ এইটা আসলে সুন্দর একটা প্রবলেম। এই প্রবলেমটার মেইন জিনিসটা যদি কেউ ফাইন্ড আউট করতে পারে যে এসি বের করার ক্ষেত্রে কেন আমি এটা দিয়ে গুণ করলাম বা কিভাবে বের করলাম, তাহলে আপনি মানে অনেক ভালো হবে, অনেক ভালো হবে, জোস। এই টাইপের প্রবলেম যে সলভ করতে পারবে সে আসলেই অনেক ভালো। তো এটা হচ্ছে আপনার বাড়ির কাজ থাকলো। নেক্সট ক্লাস আমরা নদী নৌকা পড়বো, কিছু বোর্ড কোয়েশ্চেন সলভ করব। এরপরে আলটিমেটলি ভেক্টরটা আমরা আলটিমেটলি একদম বিদায় জানিয়ে শেষ করে দিব। তো আজকের লেকচারটা এইটুকুই থাকবে। হ্যাঁ, ওই যে 260.96 এই টাইপের কিছু একটা আসবে, ঠিক আছে? এই যে আমি 261 লিখছি, তো এটা হচ্ছে 261 একটু কম, মানে লেটস সে, আচ্ছা যেটা লিখছি লিখছি কাছাকাছি, তো যে 260.96 বা 97 যা আসবে তা, এত প্যারা নেই, এগুলো খুবই কাছাকাছি একটা ভ্যালু, যা আসবে তা। তো আজকের লেকচারটা এইটুকুই থাকবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কোনো কোয়েশ্চেন কনফিউশন থাকলে জানিয়ে দিবেন। তো আজকের লেকচারটা এই অবধি থাকলো। ওকে।